মোদী দর্শক বৃন্দকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। শুরু করছি সন্ধ্যাকালীন আজকের অশ্রু সজল সামাজিক যাত্রাপালা। মা রেখেছি মাইনে করে, বউ রেখেছি পায়ে ধরে। এবং সংলাপ রচনা বিমান কৃষ্ণ মণ্ডল। নাট্য নির্দেশনায় সৌরেন্দ্র কুমার, বিপদ তারণ দাস। দল ম্যানেজার কাঞ্চন সামন্ত, অতনু দত্ত। প্রধান পৃষ্ঠপোষক পরমেশ্বর কুমার। উপদেষ্টা বাসুদেব দাস, বাপন দাস। ব্যবস্থাপনায় কুবের দাস, অমিত গুপ্ত, শিশির দাস। মঞ্চে পালা পরিবেশনায় শ্রদ্ধা নিউ সর্বমঙ্গলা যাত্রা সংস্থার কুশলী শিল্পীবৃন্দ। রূপ ও সজ্জায় রামকৃষ্ণ নাট্য নিকেতন, নেরোদিঘি, পূর্ব বর্ধমান। পুরো আবাহ সঙ্গীত সবার প্রিয় আলী ভাই। বিশেষ ঘোষণা, পালা চলাকালীন কেউ মঞ্চে অন্যরূপ আলো ব্যবহার করবেন না এবং যে খুঁটিগুলিতে আমাদের শব্দযন্ত্রগুলি বাঁধা আছে সেগুলি কেউ নাড়াচাড়া করবেন না। এবার আমরা যাব মঞ্চে যা দেখতে চলেছি। ভাঙাগড়া সমাজের এক বৈচিত্র্যময় আজব খেলাঘর এই আমাদের সংসার। তবুও আমরা গর্বিত উন্নত শিরে ভুয়ো সংস্কৃতির শ্রেষ্ঠ শিরোপ্পার উল্কা ফানুসে চড়ে পাড়ি দিই গগনচুম্বী খুশির মাটিতে পা রাখতে। কিন্তু এটাই কি আমাদের আবরণ খোলা আসল পরিচয়? যে সংসারে জঠর দাত্রী কাঁধে অনাদরে, অসহায় বাবাকে থাকতে হয় বন্দি সম কারাগারে। সবুজের বেড়া ভাঙা দুটি প্রজাপতি আপন খেয়ালে পাড়ি দেয় মুক্তির খেয়ালি গগনে। তবুও মিলনের পরাগ হয়তো তাদের কোনো পুলকিত করে না। এই বাঁধন হারা সবুজ প্রাণের কেউ কি মূল্য বোঝে? তাই তো নীরবে কাঁদে প্রতি ঘরে ঘরে, কেউ কি বোঝে তারে? তবু প্রিয়ার মন ভোলাতে বলে তার হাত ধরে, মা রেখেছি মাইনে করে, বউ রেখেছি পায়ে ধরে। আজ 18 বছর পরে পুরনো দিঘির পাড়ে একা একা এলাম যখন।
সারাদিন রায়কিশোরী রায়কিশোরী বলে ডেকে ডেকে গলা পাঠালেও এই রায়কিশোরী অভিসারে আসবে না। মিথ্যে অভিসারে ভালোবাসার স্বপ্ন থেকে মরিচিকার পেছনে ছুটে মরবে না। রায় কিছুটি কে গৈরাম? আগে সখী, এই পাশের গায়ে কুসুমপুরের সত্য চক্রবর্তীর মেয়ে। যৌবনের বাঁধ ভাঙা বন্যা। যৌবনের বাঞ্ছানো, যৌবন যেন একেবারে ছলকে ছলকে পড়ছে। মনে হয় যেন উতলে ওঠা দুধ। ওই উতলুটা দুধে একবার ফু দিয়ে দেখলে কেমন হয় গৈরাম? আপনার মতো মহাপুরুষের সবাই লাগলে ওর জীবন ধন্য হয়ে যাবে বড়বাবু, যদি অনুমতি করেন। অনুমতি? এত কথার পরে তুমি অনুমতি চাইবে, এটা আমি ভাবতে পারিনি গৈরাম। তুমি তো জানো এই বিজয় চৌধুরী যা চায় তাই সে পায়, আর সহজে না পেলে তাকে জোরে করে কেড়ে না। ব্যাস বড়বাবু, আর বলতে হবে না। এই গুয়ের গান যখন আপনার মনের কথা একবার কানে শুনে নিয়েছে, জেনে রাখুন মাল আপনার বেডরুমে পৌঁছে গেছে। তোমার উপর সে বিশ্বাস আমার আছে গৈরা। আমি জানি এইসব কাজে তোমার জুরি মেলা খুব ভালো। অবশ্য বিনিময়ে তোমার কাজের উপযুক্ত পারিশ্রমিক তুমি পাবে শুধু এই কুসুমপুরের কুসুমকলি। আগে সখী, রঙ্গ দেখবি গুয়ে। এই যৌবনে বন্যায় উচ্ছলিত সতীকে তুমি পৌঁছে দেবে আমার কাছে। তার আগে চলো একটু বাজিয়ে দেখি এই ঠাকুরের বিল শুনে নাগিনী নাচে। যদি ফস করে তেরে আসে ওই নাগিনীর বিস্তার আমি চিরদিনের মতো ফস করে বন্ধ করে দেব। আর তারপর এই কামিনী ফুলের বাগানে একটু একটু করে সখীর যৌবন কাটাবো জামিনী। তারপর অন্ধকার, নিকোষ কালো অন্ধকার। ওরে বাবা, এ কি সাংঘাতিক যন্ত্র! এই কার পাল্লায় পড়েছি? এই কোচি নতুন মেয়ে মানুষ দেখলে সারা থুরি এই বড়বাবু যেন খেতে চায়। কত রঙ্গ দেখবি গুয়ে ওই অসৎ তলায় শুয়ে শুয়ে। নীল সায়রে জল ভরিতে চলে কলসে কাকে, পিয়াল সাকে বউ কথা কও ডাকে। ও শ্যামলা গায়ের কাজলা মেয়ে, নীল সায়রে জল ভরিতে চলে কলসে কাকে, পিয়াল সাকে বউ কথা কও ডাকে। জলকে চলে মে, জলকে চলে মে। সময় নেই, কলসি ভরে রেখেছি। ঠিক আছে, কথা না শুনলে জানবো তুমি আমাকে ভালোই বাসো না। আরে বাবা, দেরি হলে তো মা বকবে। আমাদের কাছে তোমার দুঃখের চেয়ে আমার এই ভালোবাসা যে অনেক বেশি সখী। যেদিন শোনো, তুমি কি বলবে আমি তা বুঝতে পেরেছি, তবে আমি তোমাকে বলতে চাই, যেদিন যেদিন আমার বেল ফুলের মালা খোপা থেকে খুলে তোমাকে দিলাম, সেদিন থেকে আমি যে তোমার হলাম। বিরোহী যক্ষের মতো তোমার চোখে চোখ রেখে জানতে চাইলাম সখী তুমি কার। তোমার কথা শুনে লজ্জায় রাঙা হলো আমার মুখ, তাই তোমার হাত থেকে এক ছুটতে গিয়ে আশ্রয় নিলাম ওই গাছের আড়ালে। আরে গাছের আড়াল থেকেই তুমি মুখ পাড়িয়ে বলেছিলে আমি তোমার। তোমার প্রেমের পরশমনের ছোঁয়ায় আজ আমি নতুন প্রাণ পেয়েছি, নতুন উদ্যমে বাঁচতে শিখেছি। তোমার প্রমাণ দাও। প্রমাণ? প্রমাণ ওই অস্তগামী সূর্য, যে সূর্য ঢলে পড়তে চায় শাশ্বত চিরন্তনী আকাঙ্ক্ষায় এই মাটির বুকে ফসল ফলাবার আশায়।
আমি যদি মাটি হই, আমি হব ফসলের পূর্বাভাস। আর আমি যদি বৃষ্টি হই, আমি হব মেঘ। আর আমি নদী হলে, আমি হব ঝর্ণার ঝড় ধারায় ধুয়ে যাব ওই অতলন্ত সমুদ্রের দিকে। আর সেই ফেনিল ঢের তালে তালে দুজনা নাচবো আর গাইবো। আমার চোখেরই কাজলে তোমারই নাম লেখা, জানো কি? আমার চোখেরই কাজলে তোমারই নাম লেখা, জানো কি? তোমার ভালোবাসায় আমি সব কিছু যে পেয়েছি, আমি যাচ্ছি তোমার চোখের কাজলে আমার নাম লেখা। দেখছেন বড়বাবু, দেখছেন? দেখলাম। এই তো বাঘের ঘরে মুখের বাসা। এই এই আপনার মুখের আওয়াজ নিয়ে ছোট বাবু। আপনি সুজনের এতখানি অধঃপতন হলো কি করে? বুঝতে পারলেন না বড়বাবু? সবই ওই মাগির কারসাজি খুঁড়ি। ওই মেয়েটার কারসাজি। বাপের তো দেনাতে মাথার চুল পর্যন্ত বেঁকে আছে। মেয়ের বিয়ে দেওয়ার ওর বাপের সাথী নেই, তাই বোধহয় এই বগনা খুলে দড়ি খুঁড়ি, ওই দড়ি খুলে বগনা ছেড়ে দিয়েছে। ভিখারির বাচ্চা, সত্য চক্রবর্তীকে আমি উচিত শিক্ষা দিয়ে বুঝিয়ে দেব। আর জলে কখনো মেষ খায় না, তেমনি ধনী আর গরিবের কখনো প্রেম হয় না। কি বললি বললো? সুপার মূর্খ! কি বড় মূর্খ? যত বড় মুখ নয় তত বড় কথা। শুধু বড়বাবু নয় গো, বড়বাবু নয়, বড়বাবু, মেজ বাবু, ছোট বাবু, অল আর ননসেন্স। আর তুমি একটা আসছি মানে ভেড়া। আমি ভেড়া? মারবো শালার মুখে কাত করে লাথি। এই, তোর নাম কে? মাই নেম ইজ অসময়। অসময়? ইয়েস, স্বাধীন ভারতের অবস্থায় শ্রী ভাঙতে ভাঙতে আজ আমরা যে ভয়ঙ্কর সময় এসে পৌঁছেছি, আমি সেই অসময়। এখানে তোর কি চাই? তোমার সীতাহরণ চক্রান্ত ফাঁস করতে এসেছি। চক্রান্ত? জানিস বড়বাবুকে? জানি না আবার, তোমার বড়বাবু কলির রাবণ গো, কলির রাবণ। পাগলা! তোমাদের চক্রান্তে এই যুবকাষ্টে বলি হচ্ছে দেশের হাজার হাজার বেকার যুবক, হাজার হাজার শ্রমিক, চাষি, আর আমার মতো ক্ষুধার্ত পাগল। যদি প্রাণে বাঁচতে চাস এখান থেকে চলে যা। বুঝতে পারছো না, আমার মতো ক্ষুধার্ত মানুষের পাজর ভেদ করে দাঁড়িতে হচ্ছে সাম্যবাদের স্লোগান। জাগো চেতনা, জাগো বিপ্লব, জাগো মুক্তির সংগ্রাম, জাগো লাঞ্ছিত, জাগো বঞ্চিত, জাগো সুপ্ত প্রায় জনগণ। তবে রে পাগলা, জুতিয়ে তোর মুখ আমি লম্বা করে দেবো। পাগলকে এক কাজু মারলে আমি তোমার মুখে 10 কাজু তো মেলা বুঝিয়ে দেবো। অত হয় দরিদ্র শুধু মার খেতে জানে না, প্রয়োজনে মার দিতেও জানে। কাজটা কিন্তু ভালো করলি না মধু। কোন কাজটা ভালো আর কোনটা মন্দ সেটা আশা করি তোমার কাছে শিখে নিতে হবে না বিজন বাবু। এই পাগলাটার জন্য দরজা করে উঠলে উঠছে দেখছি। চুপ কর, বড় লোকের পা চাটা করতা। ওই দেখছেন বড়বাবু, দেখছেন? আপনাকে বলছে কুত্তা। এই মধু বোধহয় জানে না এই বিজন চৌধুরীর হাত ধরে মূল্য ওকে দিতে হবে। সেই শুভ দিনের অপেক্ষায় আমি রইলাম। দুর্যোধনের মুখোমুখি দাঁড়িয়েছে অর্জুন। অধর্মের
মুখোমুখি দাঁড়িয়েছে ধর্ম, তাই অধর্ম পালাতে চাইছে। ওরে মূর্খ, ভগবান শ্রীকৃষ্ণ যাদের সহায় তাদের তুই কোনোদিন মারতে পারবি না, কোনোদিন মারতে পারবি না। ওরে পাগলা ভৈরব, কলকে ধারি হর, তোরা সব রক্ত বীজের বংশধর। আস্ত পাগল আমাকে জ্ঞান দিয়ে গেল। অজ্ঞানকে পাগল কেন? প্রয়োজনে ছাগলও জ্ঞান দেয়। মধু বাউরা বিজয় চৌধুরী, তোমার ওই লাল চোখ থেকে এই শয়তান কুইরাম ভয় পেতে পারে, কিন্তু এই মধু বাউরি ভয় পায় না। মধু মধু বাউরি একদিন স্বপ্ন দেখেছিল শিক্ষিত হয়ে এই সমাজের একজন হওয়ার, কিন্তু এই ঘুণধরা সমাজ ব্যবস্থা আমাদের সে সম্পর্ক থেকে বিচ্ছিন্ন করেছে। তাই তোমাদের মতো শয়তানি দেখলে আমাদের এই বিবেকটাকে শয়তানের মতো গর্জন করে ওঠে। তোর আমি বিষ দাঁত ভেঙে দেবো ছোট লোক মধু বাউরে, তোর স্বপ্ন। তারপর আমার কামনার আগুনে পুড়ে মরবেন ওই কুসুমপুরের কুসুম কলেন। এখনো পর্যন্ত ঘরে ফেরার নাম নেই। ছেলেগুলো না খেয়ে অফিস চলে গেল, এদিকে কারো হুঁশ নেই। সখী, হ্যালো সখী, সখী সখী আর সখী, একটু চোখের আড়াল হলে অমনি সখীর খোঁজ। বলি সন্ধ্যা হয়ে গেল, তুলসী তলে প্রদীপ জ্বেলে সন্ধ্যা দিতে হবে, শাক বাজাতে হবে। বলি সে কথা কি তোকে মনে করে দিতে হবে? বুঝবি বুঝবি, দুদিন পরে বুঝবি, যখন পরের ঘরে যাবে তখন তুই বুঝবি। পরের ঘরে যেতে আমার বয়ে গেছে। না, তুমি বুড়ো বাবা দাদার ঘরে বসে বসে খাবে। ভেঙ্গে মেয়ের কথা শুনলে একেবারে গায়ে আগুন চলে যায়। বলে এখনো ঠাকুরের মতো দাঁড়িয়ে না থেকে সন্ধ্যে দেওয়ার ব্যবস্থা করো। এদিকে আমিও যাই, ছেলেগুলোর জন্য দুটো হাত পুরি রান্নার ব্যবস্থা করি। না মরলে আমার তো শান্তি নেই। এখনই হয়তো ছেলে দুটো এসে বলবে। সেন্টার থেকে বল ধরে দুজন বিপক্ষ প্লেয়ারকে কাটিয়ে দুর্দান্ত গতিতে ছুটে গেলাম বিপক্ষের দিকে। তারপরে ডান পায়ে ছোট্ট একটা নব করে পা পায়ে মারলাম ব্যাক ভলি, ব্যাস গোল। এলেন কোথাকার মারাদোনা? হ্যাঁ লিখবে, একদিন দেশের সব কাগজগুলো লিখবে বিপক্ষ দলকে দুর্দান্ত গোলে পরাজিত করলো ভারতের মারাদোনা সৌরভ চক্রবর্তী। এবারে কি চাকরির চেষ্টা কর বাবা, এখন ভরসা তোর দাদার একমাত্র চাকরি। তুমি কিছু ভেবো না মা, আমি কলকাতার এ ডিভিশনে চান্স পাবই। আর কলকাতার বড় দলে যদি আমি চাকরি পাই তাহলে আমার চাকরি বাঁধা। আর আমি যদি চাকরি পাই তাহলে নিজেকে আমি গরিবের সেবায় নিয়োজিত করব মা। সৌরভ, ওদের বুকে টেনে নিয়ে দু হাতে ওদের চোখের জল মুছিয়ে দিয়ে আমি বলবো, কি বলবি? সূর্যের মতো হব উজ্জ্বল, আকাশের মতো হব নির্মল, মুছে দেব বুকে টেনে নিয়ে অসহায় মানুষের চোখের জল, সূর্যের মতো হব উজ্জ্বল। মুসাফর ক্লাবে সাইড লাইনে বসিয়ে না রাখতো। আর তুই কি করছিস? তুই তো মাঝ মাঠে শুধু ছুটেই বেড়াচ্ছিস, গোল আর দিতে পারলি না। ও মা, সখী এবার কবে ফুটবল খেলতে গেল? এই খেলা ফুটবল খেলা নয় মা, তবে কি খেলা? এই খেলা প্রেমের খেলা। চাদা ভালো বলে দিচ্ছি। ওরে পোড়ামুখী, মাঝ মাঠে শুধু বল নিয়ে ছুটে বেড়ালেই হবে? বিপক্ষ প্লেয়ারকে কাটিয়ে গোল করাটাই তো ফুটবল খেলার আসল লক্ষ্য। দেখেছো মা, দেখেছো ছোটদের যত সব আজে বাজে কথা। ও তোদের হেয়ালি আমি কিছুই বুঝতে পারি না বাবু। বুঝবে মা, বুঝবে। যেদিন শুনবে ভালোবাসার পানসি ভাসিয়ে যৌবনের খেয়াবে প্রেমের সাগরে পাড়ি দিয়েছে সুজন সখী। চুপ কর বলছি।
করবি? বলে দেবো, সবাইকে বলে দেবো কি? সৌরভ আর শাশ্বতীর গোপন অভিসারের কথা। ডুবে ডুবে জল খেলেও শিবের মা জানতে না পারলেও এই শোকের চোখে তুই ফাঁকি দিতে পারবি না রে ছোটদা। অফসাইড, অফসাইড। পেনাল্টি বক্সে ঢুকে বলে কিক করার জন্য, এটা কিন্তু গোল নয়। তুমি বলো সংসারের রেফারি? রেফারি? হ্যাঁ মা, তুমি শুধু এই সংসারটা রেফারি নও মা, তুমি আমাদের মতো এই সংসারের কর্ত্রীও নও। তুমি ছন্ন ছাড়া হতভাগাদের মা নও, তুমি হচ্ছ এই সংসার ফুটবল মাঠে প্রকৃষ্ট রেফারি মা। বাবা আগল দিয়ে দাঁড়িয়ে আছে ব্যাকে, দাদা খেলছে সেন্টার ফরওয়ার্ড। হ্যাঁ, গৌরব একা এত বড় সংসারটাকে টেনে নিয়ে যাচ্ছে। তোর বাবা তো এখন বেকার, তাই তাই বলছি, তোর দাদার উপর এখন নির্ভর করছে এই সংসারের সাথে, এই তোদের ভবিষ্যৎ, সংসারের ভবিষ্যৎ। এখন তুই আমি খেলে যাব সেন্টার হাফে, ব্যাক থেকে বাবা বল পাঠালে সেই বল ধরে আমি পাস দেবো বিপক্ষ প্লেয়ারের মাধ্যমে আমার দাদার পায়ে। দাদা সেই বল নিয়ে ছুটে যাবে, দুর্দান্ত গতিতে ছুটে যাবে, সংসারের সমস্ত দুঃখ দারিদ্র অবহেলা উপেক্ষাকে অবহেলা করে। আরে যাক না পিছনে ফেলে, এই সৌরভ চক্রবর্তী যতদিন বেঁচে আছে তোদের কোনো চিন্তা নেই। দুঃখ দারিদ্র অবজ্ঞা অবহেলা সব কুড়িয়ে নিয়েই আমি আমার গলার মালা করে নেব। একার অভিলক্ষে নেই আবার সুগ্রীব দোসর। যাক, আমাদের ব্যাট যখন এসে গেছে আর গোল খাবার ভয় নেই। সৌরভ, মা, এবার তুমি বাঁশি বাজিয়ে হাফ টাইম ঘোষণা করে দাও, কারণ কারণ পেটে বড় খিদে, তাই খাবে মারাদোনা। এক বাটি ডাল চাই, রুটি 10 খানা, পোয়া চার দুধ পেলে গোগ্রাসে নেবে গিলে, খানা পিনা কম নয়, হব মারাদোনা। ফুটবল পাগল আর কাকে বলে জানো মমতা? আমার যদি পয়সার সামর্থ্য থাকতো সৌরভকে আমি বল কলকাতার বড় ক্লাবে। থামো তো তুমি, ছেলেকে তুমি আর আশকারা দিও না। একা গৌরবের উপর নির্ভর করে এত বড় সংসার চলছে, সে খেয়াল আছে তোমার? এতদিন তো আমি এ সংসারের বোঝা টেনে এসেছি মমতা। হঠাৎ হঠাৎ কারখানাটা যদি লকআউট না হতো তাহলে? আরে বাবা, গায়ের ক্লাবে খেলেই তো 10 খানা রুটি খাচ্ছে, এবার যদি কলকাতায় খেলতে যায় ও 20 খানা রুটি চাইবে, কে জোগাবে রুটি বলতে পারে? ওর রুটিটা না হয় আমি যোগাবো। এখনো তো চুপ করে বসে নেই মমতা। বাচ্চাদের ছাত্র অন্য পরিচয় ধারাবাদ বিক্রি করে এখনো তো কিছু পয়সা আমি উপার্জন করি। তবু তো আমাকে বড় ছেলে প্রত্যাশা করে থাকতে হয়। পরনের একমাত্র শাড়ি খানা আমার কবে ছেড়ে গেছে, সে কথাও তবে বড় খোকাকে বলতে পারি না। তুমি না বললেও আমি জানি মা। বড় খোকা, তাই চাকরির প্রথম মাসের বেতনের টাকায় কিনে এনেছি মায়ের শাড়ি আর বাবার ধুতি। খোকা ধরো। বড় খোকা, এই নাও বাবা আমার প্রথম মাসের বেতনের টাকা, এর থেকে ওই জামা কাপড় কেনার জন্য কিছু খরচ হয়েছে। বড় খোকা, তোমাদের আশীর্বাদে এই শতদল মাথায় রাখি, তোমাদের আশীর্বাদে এই শতদল মাথায় রাখি, তোমাদের ভালোবাসা, তোমাদের ভালোবাসা এই মনে হয় বুকে রাখি, এই শতদল মাথায় রাখি, তোমাদের আশীর্বাদে এই শতদল মাথায় রাখি। তুলে রাখো বাবা, তুলে রাখো, সমস্ত টাকাটাই তোমরা তুলে রাখো। আজ আমার জীবন সার্থক মা, যারা আমাকে এই সুন্দর পৃথিবীতে আলো দেখিয়েছে
অতি দুঃখে কষ্টে ছোট থেকে মানুষ করেছে, তাদের আশা আমি পূর্ণ করতে পেরেছি। দেখো মমতা, দেখো যুগটা আজ বদলে গেলেও আমাদের সন্তান আজও বদলে যায়নি। তাই তো আজ আমার চিৎকার করে বলতে ইচ্ছে করছে, ওগো একবিংশ শতাব্দীর নব্য যুগের সভ্য মানুষ, তোমরা চেয়ে দেখো পৃথিবী থেকে আজও সিনেমা বিলুপ্ত হয়ে যায়, মায়া মুছে যায়নি, ভক্তি ভুলে যায়নি। সে সন্তান আজও সন্তান, শত্রু হয়ে যায়নি। বাবা, তুলে নাও মমতা, তুলে নাও সন্তানের স্নেহের দান, ঈশ্বরের আশীর্বাদ মনে করে তুলে নাও। তোর হাত খরচের টাকাটা তো অন্তত কিছুটা রাখবি বাবা। তুমি হাতে তুলে যা দেবে আমি তাই নেব মা। চল বাবা চল, হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নেবে চল। সকালবেলা আমি তো তোকে কিছুই রান্না করে দিতে পারিনি বাবা। বাবাকে খেতে দিয়েছি, ছোটটা গন্ডে বিটে খাচ্ছে আর বড়টার খাবার রেডি। বাহ, তুই তো খুব কাজের মেয়ে হয়ে গেছিস রে সখী। বল বোন, তোর কি চাই? আমার একটা বৌদি চাই। কি বললি? সারা জীবন তো মা সমানে খেটে মরেছে, অসুখ বিসুখ না করলে বিশ্রামের সময় হয় না। তাই বলছি মাকে সুখী করতে তুই এবার একটা বিয়ে কর না দাদা। তোর কি মাথা খারাপ হয়ে গেছে সখী? তোর বিয়ে না দিয়ে আমি করব বিয়ে? এ কথা তুই ভাবলি কেমন করে? আমার বিয়ের চিন্তা তোমাকে করতে হবে না। তার মানে? মানে কেস জন্ডিস ক্রমশ প্রকাশ্য। অবশ্য ছোটর একটা চাকরি বাকরি না হলে আমার পক্ষে বিয়ে করা উচিত নয়। আমার কথা তুমি চিন্তা করো না দাদা, আই প্রমিস এ ডিভিশনে আমি খেলবই এবং চাকরি আমি পাবই। তুই আমাদের এই সামান্য দাবিটুকু পূরণ কর বাবা, আমাদের এই সামান্য দাবিটুকু তুই পূরণ কর। তোমার কষ্ট আমি বুঝি মা, কিন্তু এই যুগের মেয়েকে বউ করে এনে তুমি সুখ পাবে না। কারণ মডার্ন বৌমা আর পুরনো যুগের শাশুড়ি বনিবনা হচ্ছে না। মানে শতকরা ৯৯টা ফ্যামিলিতে যা হয়ে থাকে। এরপরেও কি তোরা আমায় বিয়ে করতে বলবি? বলবো বলবো আমাদের বৌদি চাই, ওসব কোনো বাহানা চলবে না। যতই করো বাহানা, যতই বলো না না না, বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা। যতই করো বাহানা, যতই বলো না না না, বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা। আমার তুই বল না ছোটা, চিরন্তন প্রথাকে তো মেনে নিতেই হয়। না 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 দাদা, তোমাকে কিন্তু চিরন্তন প্রথাকে মেনে নিতেই হবে। আমার মা বাবা এবং ভাই বোনকে যে বউ অশ্রদ্ধা এবং অসম্মান করবে তাকে নিয়ে আর যেই সংসার করুক, এই আমি করব না। সে আমাদের অদৃষ্টের দোষ বাবা, তার জন্য কারোর কাছে কোনো দোষারোপ করবো না। আমি অচলে চোখের জল মুছে ভাববো এ আমাদের অদৃষ্টের দোষ। কিন্তু মা, না এটা আর কোনো কিন্তু নয় বাবা, এটা আর কোনো কিন্তু নয়। ওরে আমরা যে সন্তানের সুখে আমরা সুখী হচ্ছে বাবা, আমাদের এই দাবিটুকু পূরণ করিস বাবা। ওরে এই বয়সে নাতি নাতনি নিয়ে বাকি জীবনটা আমাদের একটু শান্তিতে কাটাতে দে বাবা। এটা তুই অমত করিস না। এই মাঘ মাসের মধ্যে আমি একটা লক্ষ্মী প্রতিমার মতো মেয়ে দেখে আমি ঘরে বৌমা করে নিয়ে আসবো বাবা, বৌমা করে নিয়ে আসবো আমি, বৌমা করে। সখী সৌরভ, তোরা মাকে একটু বুঝিয়ে বল, সুখে দুঃখে দিনগুলো আমাদের ভালোই কেটে যাচ্ছে। পরের মেয়ে ঘরে এলে অশান্তি বাঁধাবে, তোদেরকে পর করে দেবে। পরের মেয়ে ঘরে এসে ঘরের লোককে পর করে দেয় না দাদা, বরং সবাইকে ভালোবেসে আপন করে কাছে টেনে নেয়। কল্পনার বাস্তব যে এক নয়। আর সব মেয়েও তো সমান নয় দাদা। এই যুগের মেয়েদের হৃদয় বলে কোনো বস্তু নেই, ওরা শুধু ভাঙতে জানে, গড়তে জানে না। কিন্তু ইতিহাস যে অন্য কথা বলে দাদা। কি বলে? ইতিহাস বলে যারা ধ্বংস করে তারাই সৃষ্টি করে,
ধ্বংসের মধ্যেই সত্য থাকে সৃষ্টির বীজ। তাই তো বিদ্রোহী কবি নজরুল ইসলাম বলেছিলেন, ওরে তোরা জয়ধ্বনি কর, তোরা জয়ধ্বনি কর, ওই নূতনের কেতন রে কাল বৈশাখীর জ্বর, তোরা জয়ধ্বনি কর। অতএব যারা ভাঙতে জানে না তারা গড়তেও জানে না দাদা। রাইট ইউ আর। স্যার আপনি আমাকে দেখে খুব আশ্চর্য লাগছে তাই না? তোমাকে তো বলেইছিলাম গৌরব, ঠিক সময় ঠিক জায়গায় আমি পৌঁছে যাই, তাই হঠাৎ চলে এলাম। এরা আমার ভাই এবং বোন। ও এই তোমার সে প্লেয়ার ভাই মারাদোনা, তুমি মস্ত বড় প্লেয়ার হও। আর এটা নিশ্চয়ই কুসুমপুরের পশ্চিমে সখী। হ্যাঁ স্যার, আসলে তোমাদের সকলের কথা গৌরবের মুখে এতবার শুনেছি যে আমার পুরো মুখস্থ হয়ে গেছে। তোমরা সবাই নিশ্চয়ই ভাবছো হঠাৎ এখানে আসার উদ্দেশ্যটা কি। আমার একটি বিবাহযোগ্য বোন আছে। সেই বোনটিকে আমার দাদার ঘাড়ে চাপাতে চাইছে। সখী স্যার, আমার এই বিবাহযোগ্য বোন রয়েছে, বেকার ভাই আছে, তাছাড়া ভালোভাবে বাঁচার মতো বাড়ি নেই। কাজে এই মুহূর্তে বিয়ের কথা চিন্তা করা আমার পক্ষে সম্ভব নয়। সম্ভব নয় বললে আর শুনছে কে? উনি যখন আমাদের বাড়িতে এসে সম্বন্ধ দিচ্ছেন, তাহলে তখন তোমার ওখানেই বিয়ে হবে। আসুন আমার সঙ্গে আমার বাবার কাছে চলুন। যে ঘর থেকে প্রজাপতি উড়ে এসে বসেছে তোমার ঘরে, সেই ঘরের মেয়ে হবে আমার বৌদি। আসুন আসুন আপনি আমার সাথে মায়ের কাছে। ডোন্ট ওয়ারি ব্রাদার, আমার বোন পিয়ালি মোটেও খারাপ নয়, আদর্শ শিক্ষায় শিক্ষিতা। আশা করি তুমি সুখী হবে। আসুন আসুন। সখী শোন, কে কার কথা শোনে? মেঘ যখন উঠেছে বৃষ্টি নামবেই। নামবে অজর ধারায় বৃষ্টি নামবে। শ্রাবণের ঘন কালো মেঘ, গুরু গম্ভীর গর্জনা বৃষ্টি নামবে। আর সে এক এক ফোঁটা বৃষ্টি থেকে সৃষ্টি হবে নদী, সাগর, সমুদ্র। ধুয়ে মুছে সাফ হয়ে যাবে এই অভিশপ্ত মানুষের কত লোক, লালসা, পাপ। এই পাগলা, এখানে চিৎকার করছিস কেন? কে তুই? আমি ঝড়, আমি সাইক্লোন, আমি মহাকালের মহাপ্রলয়। এটা পাগলা বাবার জায়গা নয়। ভয় পেয়েছো? ভয় পেয়েছে? আচ্ছা তুমি স্বাধীনতার মানে বোঝো? দেখেছো কখনো স্বাধীনতাকে? না, ওসব দেখার আমাদের কোনো সময় নেই। তা থাকবে কেন? তোমরা যে ভাঙার নেশায় মস্ত গো পাগলা, তোমরা কংস রাজার বংশজাত, মির্জাফরের রক্ত বাহক। জুতিয়ে তোর মুখ ভেঙে দেবো সারা সুরের বাচ্চা। তা তো দেবী গো বাবু, তা তো দেবী। নইলে আমাদের মায়ের পায়ে বেরি পড়াবে কেমন করে? পাগলা, মায়ের হাতে শৃঙ্খল পড়াবে কেমন করে? পাগলা, মা বোনের ইজ্জত নষ্ট করবে কেমন করে? আমি তোমাদের সাবধান করে দিয়ে যাচ্ছি কলির বিভীষণের দল। আমার যদি তোরা ষড়যন্ত্র করে আমার এই মায়ের পায়ে বেরি পড়াতে চাস, আমি কি তোদের কাউকে ক্ষমা করব না। তোদের সবকটা বেঈমান আর বিশ্বাসঘাতককে আমি গুলি করে মারবো। তারপর তোদের মৃতদেহের পাহাড়ের উপর দাঁড়িয়ে তাতই করে নাচবো, তাতই করে নাচবো। জানোয়ারটা গেটের ভিতর থেকে পাগলামো করছো আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছো। বলিয়ে বস, এই পাগলটা গেটের ভিতর ঢুকলো কি করে? মালুম নেই বস। निकालो चाबुक मार के जल्दी यहाँ से बाहर निकालो। ब्लडी बास्टार्ड, शरीर मत আমার পিছনে লেগে আছে। निकालो जल्दी यहाँ से बाहर निकालो। बोल साले, जाएगी क्या नहीं?
বাঁচতে পারবি না, বাঁচতে পারবি না শয়তানের দল। আমার হাত থেকে তোরা কেউ বাঁচতে পারবি না। আমাদের হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই, স্বজন হারানো মহাসাগরে চিতা তোদের জ্বালবই, চিতা তোদের জ্বালবই। তোমার কাজ কত দূর রাকেশ? সুইজারল্যান্ডের এক কোম্পানিকে অর্ডার দিয়েছি, আশা করছি 1 মাসের মধ্যেই মেশিনটা এসে পৌঁছে যাবে স্যার। কত টাকা অ্যাডভান্স দিয়েছ? পুরো 50 লাখ টাকা। কত টাকার নোট ছাপা যাবে? 500 টাকার নোট। কাগজকে সাপ্লাই দেবে? পাশের রাষ্ট্রের গোপন সংস্থা। তুমি এখন যেতে পারো। আবার টাকাটা পেয়ে যাবে রাকেশ, মাল এসে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তোমার টাকা পেয়ে যাবে। ওকে বস। ভালো কথা, যদি পারো কাল আমার ম্যানেজারের সঙ্গে দেখা করো, আর নতুন কাজের সন্ধান আছে। ওকে স্যার। তবে তবে খুব সাবধান, কাজটা কিন্তু খুব হিসাব করেই করতে হবে। ওসব নিয়ে আপনাকে কোনো কিছু চিন্তা করতে হবে না স্যার। এই রাকেশ সালা পারে না এমন কোনো কাজ নেই পৃথিবীতে। খুন, জখম আর নারী দর্শন দিয়ে শুরু হয়েছে আমার লজ্জাভিষেক। ওদের রক্তে হোলি খেলা হলো আমার নেশা, কারণ আমি সাপের চেয়ে বিষাক্ত, বাঘের চেয়ে হিংস্র, আর হরিণের চেয়ে তীব্র গতি সম্পন্ন এক মানুষরূপী জানোয়ার। জানোয়ার! তুমি যেমন শেয়ারের মতো সত্য, তেমনি আমি নেগড়ের মতো ঠিক লোকের দ্বারা ঠিক কাজ বুঝে নেওয়াই আমার ধর্ম। আপনার ভাইয়ের জন্যে যা ধর্ম সব একবারে নশা তোলা গেল। ছি 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 ছি। কেন? এ তো আজকে নয় বাবু, কেস বহুদিনের। তার মানে ওই যে গান আছে না, পিরি তিরি কাঠালে আঠা লাগলে পরে ছাড়ে না, গোলে মালে পিরি গোলে মালে আমি কি করবো বাবু? আমি ছোট বাবুর নারী নক্ষত্র খোঁজ নিয়ে জানলাম। কি জানলে তাই বলো। তোমার ভাইটা একটা অমানুষ হয়ে গেছে। সুজন, আমায় তুমি ডেকেছো? হ্যাঁ। কেন? যেহেতু আমি তোর বড় ভাই, তাই যে কোনো কাজের সমস্যার সমাধানের জন্য আমি তোকে ডাকতেই পারি, কারণ তুই উচ্চশিক্ষায় শিক্ষিত, আমার অনেক অনেক জ্ঞানী। আরে দাদা, শিক্ষার জ্ঞান দুটো জিনিস এক নয়। হতে পারে। যা, এবার তুমি কি করবে ঠিক করেছো? শিক্ষকতা করার ইচ্ছা আছে। শিক্ষকতা? নিজেদের এত ব্যবসা থাকতে তুমি ওসব শিক্ষকতা ব্যবসা করবে? আমার ভালো লাগে না দাদা, একদমই ভালো লাগে না। আর হ্যাঁ, আর কিছু বলবে? হ্যাঁ, তুমি পূজারী ব্রাহ্মণ সত্য চক্রবর্তীর মেয়েকে তুমি জানো? হ্যাঁ জানি। তার সঙ্গে তোমার কিসের সম্পর্ক? ভালোবাসার সম্পর্ক, এবং ওই সত্য চক্রবর্তীর মেয়ে সখীকেই আমি বিয়ে করব। কি বললে? ওই পূজারী ব্রাহ্মণ সত্য চক্রবর্তীর মেয়েকে তুই বিয়ে করবে? হ্যাঁ দাদা, কারণ ভালোবাসা জাত ধর্ম ধনী গরিব থেকে হয় না। এখন আর গরিব নেই সত্য চক্রবর্তী, বড় ছেলে অফিসের চাকরি পেয়েছে, মোটা টাকার মাইনে, সত্যের আঙুল ফুলে এখন কলা গাছ। গুইরাম, সুজন, হ্যাঁ দাদা, আমি যদি কাউকে ভালোবাসতে পারিনি, তাই বলে তোর ভালোবাসা আমি অমর্যাদা করবো না রে ভাই। যা, তুই ওই সত্য চক্রবর্তীর মেয়ে সখীকেই বিয়ে করে দাদা। তবে তার জন্য তোকে 1 মাস অপেক্ষা করতে হবে। বড়বাবু, আমি জানতাম দাদা, আমি জানতাম তুমি এত নির্দয়, এত কঠিন হতে পারো না। পারতাম না ভাই, পারতাম। তুই যদি আমার আপন ভাই না হয়ে অন্য কেউ হতিস। দাদা, তোমার কথা আমি মাথা পেতে নিলাম, তুমি আবারও প্রমাণ করে দিলে ভাই যতই খারাপ হোক তবু সে ভাই। ভাই কোনোদিন পর হয় না দাদা। যাই দাদা, ওই সখীকে এই আনন্দ সংবাদটা দিয়ে আসি দাদা। এটা কিরকম হলো বড়বাবু? এটা তোমার মাথায় ঢুকবে না গুইরাম।
বৈষয়িক ব্যাপার। অতি চালাকের গলায় দড়ি। মূর্খ সুজন, এইবার দেখবে খাই হয়ে ভাইয়ের বুকে বিষাক্ত ছাগল মারে। দুনিয়া থেকে বিদায়। কত রঙ্গ দেখবি গুয়ে এই স্টেজের তলায় শুয়ে। চুপ, কে যেন আসছে? কে? আমি কুসুমপুরের সত্য চক্রবর্তী। আসুন আসুন, কি সৌভাগ্য আমার, আপনার মতো আদর্শ ব্রাহ্মণ সন্তান আমার বাড়িতে পায়ের ধুলো দিয়েছে, আমি ভাবতেই পারিনি। নিতান্ত দায়ে পড়ে আপনার কাছে আসতে হয়েছে বড়বাবু। দায়? কিসের দায়? কন্যা দায়। আমার মেয়েটিকে যদি আপনি ভাতৃবধূ করে ঘরে তোলেন, তবে এই গরিব ব্রাহ্মণ কন্যাদায় থেকে মুক্তি পায়। মুক্তি পেতে বাকি কোথায়? আপনার মেয়ে তো যৌবনের জল তরঙ্গ বাজিয়ে ছোট ওর মাথাটা আগেই বিগড়ে দিয়েছে। গায়েন বাবু, শুনলাম আপনার বড় ছেলে ব্যাংকে চাকরি পেয়েছে। হ্যাঁ, ঈশ্বরের অশেষ করুণায় ছেলেটা চাকরি পেয়েছে। মুক্তি পেয়ে গেল, মুক্তিপণ দিতে হবে। উপযুক্ত বর পণ যদি দিতে পারেন, তাহলে আপনার মেয়ে এই চৌধুরী বাড়িতে বউ হয়ে আসতে পারবে। আমার যথাসাধ্য আমি চেষ্টা করব বড়বাবু। শুনে রাখো চক্রবর্তী, এটা আমাদের লাউ নয়, কুমড়ো। কুমড়ো যত পারবে ততই দাম বাড়বে। সুজন বাবাজি, সুজনকে বলেছে তা আমার জানার দরকার নেই। আপনার মেয়ে যদি এই চৌধুরী বাড়িতে বউ হয়ে আসতে পারে, তাহলে এক সপ্তাহের মধ্যেই বিয়ে হবে। তবে কোনো রকম আড়ম্বর নয়, লোক জানাজানি নয়, গোপনে হবে সুজন সখীর বিয়ে। তাই হবে বড়বাবু, তাই হবে। আমার যথাসাধ্য দেওয়ার আমি চেষ্টা করব। শুধু আমার মেয়েটাকে আপনারা পায়ে ঠাঁই দিয়ে এই গরিব ব্রাহ্মণকে কন্যাদায় থেকে মুক্তি দিন। মেয়ের বাবা না হলে কেউ বুঝবে না এই কন্যাদায়ের কি বেদনা বিদুর জ্বালা। এই জ্বালা থেকে আপনি মুক্তি দিন বড়বাবু, মুক্তি দিন। নমস্কার। আমার কাজ শেষ করলাম, এবার তোমার কাজ শুরু। কাল সকালে সুজনকে পাঠিয়ে দাও আমার ব্যবসার কাজে, আর সেখান থেকে সুজন ফিরে এসে দেখবে পাখি ফুরুত করে উড়ে গেছে। বৌদি, হাতটা আমার কোথায়? হাত শুনবার হচ্ছে একবার আকাশ থেকে বললে ভাব দেখেছো, হাত জীবনের চোখেই দেখোনি। কি করে দেখবো বৌদি? আমার বাবার হার কিনে দেবার ক্ষমতা কোনোদিনই ছিল না। অভাব অনটনের মধ্যে 3 ভাই বোন বড় হয়েছি, তাই তো সোনার হার চোখে দেখার সৌভাগ্য আমাদের হয়। থাক, আর ন্যাকামো করতে হবে না। হাতটা কোথায় রেখেছো তাই বলো। আমি কি করে বলবো বৌদি? কোথায় রেখেছো আমাকে বলো, আমি খুঁজে দিচ্ছি। সঙ্গে আমি জানি না। উড়ে গেল জিনিসটা। আমাকে বলো না কোথায় রেখেছো, আমি খুঁজে দিচ্ছি। আর অভিনয় করতে হবে না। আমি তন্ন করে হাতটা খুঁজেছি, আমি বুঝতে পারছি এই হার আমি আর পাবো না। আমার বৌদি আমার বিয়েতে আমাকে উপহার দিয়েছিল, এখন কোন মুখে গিয়ে আমি আমার বৌদিকে বলবো যে বৌদি সেই হাতটা আমার চুরি হয়ে গেছে? পেয়ে গেছি বৌমা, এই জামা কাপড়গুলো কাচতে গিয়ে তোমার এই হারটা আমি পেয়েছি বৌমা। কোথায় ছিল? ওই যে তোমার গোড়ালি পর্যন্ত ঢাকা জামাটার হুকে আটকে ছিল। থাক, শাক দিয়ে আর মাছ থাকতে হবে না। সঙ্গে সঙ্গে চিৎকার চেঁচামেচি করলাম, তাই আমি হাতটা পেয়ে গেলাম। নইলে এই হাত যে কার গলায় উঠতো সেটা আমি ভালোভাবেই বুঝতে পারছি। দেখেছো তো মা, বৌদি কি ইঙ্গিত করে গেল। যাকে ওসব কথা, এগুলো আমাকে দাও, এগুলো মেলে দিয়ে আসি। না রে মা না, এগুলো আমার কাছে থাক, তুই অন্য কাজ করকে যা।
এখনই বৌমা শুনলে পান থেকে চুল খসে ছুললে আবার সে রাগারাগি করবে। মা এসব কার মা? এগুলো তোর বৌদির। মা, বৌদি তোমাকে এই নোংরা লজ্জাজনক জিনিসগুলো কাচতে দিয়েছে, এগুলোকে নিজে কেচে নিতে পারে না? ওরে মা, ছেলে বউয়ের সংসারে থাকতে গেলে এগুলো তো আমাকে করতেই হবে মা। আরে নোংরা নিজের মুখের খাবার ফেলে রেখে দিয়ে ছেলের পায়খানা আমি তো হাতে পরিষ্কার করে দিয়েছি। ওরে মা, ঘরে ঘরের বয়ে অন্তর্বাস পরিষ্কার করেছে, এতে লজ্জার কিছু নেই রে মা, লজ্জার কিছু নেই। ওরে অনেক নোংরা না করলে মায়ের জীবন সার্থক হয় না মা, মায়ের জীবন সার্থক হয় না। আজকে আসুন দাদা, এই যদি একটা বিহিত না করি তাহলে কিন্তু আমার নাম সখী নয় মা, সখী নয়। সখী চলে গেল, মেয়েটা রাত করে চলে গেল, কিন্তু ও জানে না যে এটাই সংসারের নিয়ম। ছেলের বিয়ে দিলে ছেলে মা বাবা ভাই বোন সহ পর হয়ে যায়, আপন হয় শুধু বউ। তাই তো বড় বাবুর প্রস্তাব আমি মাথা পেতে নিয়েছি। সুজন আমাদের পর করে দিলেও নিজের বউকে নিশ্চয়ই ভালোবেসে আপন করে নেবে। হ্যাঁ গো, তুমি বড় খোকার কাছে গিয়েছিলে? বড় খোকাই তো আমার অন্ধের যষ্টি, ওকে না শোনালে কাকে শোনাবো বড় মমতা? খোকা শুনে কি বললো? বললো বললো কি বললো বললো তোমার বৌমার সঙ্গে একটু আলোচনা করে দেখি। হায় ভগবান! আচ্ছা মমতা, যে ছেলে বিয়ে করতে চাইছিল না বিয়ের 1 মাসের মধ্যে, সেই ছেলে বউয়ের সঙ্গে আলোচনা না করে বাবাকে উত্তর দিতে পারছে না। এ কথা তুমি মানে বলতে পারো? ওগো, আমরা যে হিরে কিনতে গেছি, রে কিনে নিয়েছি লক্ষ্মীর আরাধনা করতে গিয়ে ও লক্ষ্মীকে ঘরে তুলে মমতা! মাগো, তোমার লক্ষ্মীকে তোমার আঁচলে বেঁধে রাখো মা। বড় খোকা, তো বাবাও আছেন। হ্যাঁ, দীর্ঘজীবী হও বাবা, দীর্ঘজীবী হও। দীর্ঘজীবী হও বাবা, দীর্ঘজীবী হও। বৌমা! এর টাকাটা তুমি নিলে কেন? ওটা আমার মায়ের হাতে দাও। না, আজ থেকে এই টাকা আমার কাছেই থাকবে। বিহারি! আর রাখো তো তোমার গাইয়া মার্কার আর্ট কালচারের হিয়ালি। বাবা মা দুঃখ পাবে। এতে দুঃখ পাবার কি আছে? আজ থেকে এই টাকা যার কাছে থাকা উচিত তার কাছে থাকবে। ও বাবা, আবার মিষ্টি এনেছো, দাও মিষ্টি প্যাকেটটা দাও বলছি। বৌমা ঠিক কথাই বলেছে গৌরব, আজ থেকে টাকা পয়সা বৌমার কাছেই থাক। কিন্তু কোনো কিন্তু নয়। এই তাড়াতাড়ি তুমি হাতটা ডেটল সাবান দিয়ে ওয়াশ করে এসো, তোমার সঙ্গে সিক্রেট কথা আছে। কেন? কেন কি? অফিস থেকে ফিরে এই দেব দেবীর নোংরা পায়ে হাত দিয়ে প্রণাম করলে তুমি জানো ওই নোংরা পায়ে কত ডেঞ্জারাস পয়জন লুকিয়ে আছে। ছেলেকে শিক্ষা না দিয়ে পা বাড়িয়ে দিয়েছেন। আর তোমাকে বলে যাচ্ছি ফার্দার গৌরব, তুমি ডেটল সাবান দিয়ে হাতটা ওয়াশ না করে আসা পর্যন্ত তুমি আমাকে টাচ করবে না। ইউ আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। যতদিন যাচ্ছে বৌমার সভ্যতার মুখোশটা যেন খোলস ছেড়ে বেরিয়ে। বৌমা আমাদের ঘরের লক্ষ্মী, কেন জানি না আমাদের আর চর্চা করতে পারছে না। এক হাতে তালি বাজে না মা। তোমরা যদি পিয়ালিকে ঠিক মানিয়ে নিতে, আশা করি পিয়ালির ব্যবহারটা এত রুক্ষ হয়ে যেত না। হ্যাঁ, ভালো কথা। তোমরা সখীর বিয়ের জন্য যে টাকা সংস্থান করতে বলেছিলে, অনেক চেষ্টা করো, সে টাকা আমি সংস্থান করতে পারলাম না। তাহলে তাহলে সখীর বিয়ে হবে। হ্যাঁ, নির্ধারিত লগ্নেই সখীর বিয়ে হবে। সৌরভ, দাদা যদি টাকা দিতে না পারে তাহলে আমাদের এই বাস্তু ভিটেটা বিক্রি করে দিয়ে আমরা সখীর বিয়ে দেবো বাবা। যেখানে
ভালোবাসার বিয়ে, সেখানে টাকার প্রশ্ন আসছে কেন? সুজনকে অতি ভদ্র এবং যুবক বলেই জানতাম, তার মতো ছেলেও যেই জঘন্য পণপতায় বিশ্বাসী তা আমার জানা ছিল না। ওটা সুজন বাবুর দাবি নয়, ওটা বিজনের দাবি। ঘর খরচ বাবদ শুধু 50,000 দিলেই চলবে। একান্তই তোমরা যদি দিতে না পারো, আমাকেই শেষ চেষ্টা করে দেখতে হবে। কারণ সখী তো তোমাদের বোন, কিন্তু ও যে আমার মেয়ে, তাই তোমাদের থেকে আমার দায়িত্ব অনেক অনেক বেশি। আমারও দায়িত্ব কিন্তু কম নয় কাকাবাবু। কে? ও মধু, কাকাবাবু ভালো আছেন তো? থাক বাবা, থাক। সখীর বিয়ের খবরটা শুনে দুদিন আগেই চলে এলাম। খাবার লোভ আর সামলাতে পারলাম না। কাকিমা ভালো আছেন? থাক বাবা থাক, নোংরা পায়ে হাত দিতে নেই। ডেটল দিয়ে হাতটা পরিষ্কার করে নিও, নইলে পয়জনের ভয় হতে পারে। হাসালেন আপনারা। সারাদিন নোংরা জল কালা দিয়ে আমাদের কাজ, তাতে কিছু হলো না। মা গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করলে পয়জনের ভয়। প্রাইমারি স্কুলের বাল্যবন্ধুটি আমার সঙ্গে কিন্তু এখনো কথা বলছে না। কেন বন্ধু, তুমি ব্যাংকের চাকুরে আর আমি হকার বলে? মধু, প্রয়োজনের বেশি কথা বললে তাকে বলে বাচাল। দাদা, বাচাল বলি তো। আমার বই তোকে পড়তে দিয়ে পড়া না করার জন্য রোজ এই শক্ত হাতটা মাস্টারের মেথির নিচে পেতে দিতাম। মধু, আর বাচাল বললি তো ওই দিঘির মাঝখান থেকে সাঁতার কেটে পদ্ম ফুল তুলে এনে দিতাম। আর বাচাল বলি থাক, থাক, যথেষ্ট হয়েছে। মা, গুরু। কাজটা কিন্তু তোমরা ভালো করলে না। বড় খোকা, গৌরব, তা বাইরের লোক দিয়ে আমাকে এইভাবে অপমান না করলেও পারতে। এরপরে নিশ্চয়ই সখীর বিয়ে আমার আর প্রয়োজন হবে না। বড় খোকা। যার সৌভাগ্যে তোমরা সুখের মুখ দেখলে, সেই গৃহলক্ষ্মীকে তোমরা যে কি চোখে দেখতে শুরু করেছো তা আমার জানতে বাকি নেই। একটা কথা জেনে রেখো মা, স্নেহ করলে তবেই শ্রদ্ধা পাওয়া যায়, গৌরব, ভালোবাসা দিলে তবেই ভালোবাসা পাওয়া যায়। তুই অমন করে ভাগ্য মানে দিদিস রে খোকা। বারে আমার শিক্ষিত ছেলে, এই না হলে উপযুক্ত সন্তান। এই ছেলে উঠতে বসতে বুঝিয়ে দিচ্ছে বৌমার ভাগ্যে নাকি আমাদের সুখ এসেছে। ওতে বৌমার হুকুম না মানলে আমাদের ভাত বন্ধ। মধু, আমি কিছুতেই বুঝতে পারছি না। মাত্র 1 মাস, এই মাত্র 1 মাসে দাদার এত পরিবর্তন হলো কি করে? ওটা সবে সূচনা, আসল নাটক এখনো আরম্ভই হয়নি, অনেক বাকি। একই বলে গেল মধু, একই বলে গেল। আসল নাটক এখনো শুরু হয়নি। এই কথাটার মধ্য দিয়ে কিসের ইঙ্গিত দিয়ে গেল মধু? ও, তবে কি আমার বৌদির কুমন্ত্রণায় দাদার একটু একটু করে মানুষ থেকে অমানুষে পরিণত হবার কথা বলে গেল মধু? হয়তো বা তাই। আর ঠিক সেই জন্যই দাদা তার একমাত্র বোনের বিবাহ প্রসঙ্গ থেকে নিজেকে সরিয়ে নিল। কিন্তু আমি তো সখীর ছোট্টা, সখীর এই চরম বিপদের দিনে সখীর কাছ থেকে মুখ ফিরিয়ে নিলে চলবে না। আমাকে যে করি হোক সুজনের সঙ্গে সখীর বিয়ে দিতে হবে। তার জন্য যত টাকাই লাগুক আমি যেমন করে পারি, যেখান থেকে পারি আমি জোগাড় করব। বাবা, তুমি
তুমি তো আমার কাছে স্বর্গ, তুমি তো আমার কাছে ধর্ম। বাবা, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি প্রতিমা পুণ্যে, প্রিয়ন্তে সর্বদেবতা। তুমি আমার আশীর্বাদ করো বাবা, তুমি আমার আশীর্বাদ করো। আশীর্বাদ করছি বাবা, তুমি মানুষের মতো মানুষ হও। আমি চললাম বাবা। কোথায়? ওরে না, ওরে না, আমি যে তিল করে সংসার করে তুলেছি, সেই সংসার আমি ভেঙে দেবো না। প্রয়োজন হলে বৌমার পায়ে ধরে বলবো, দোহাই বৌমা, ঘর ভেঙো না। ঝড় উঠেছে বাউল বাঁকা, আজকে হলো সাথী, সাত মহলার স্বপ্নপুরে নিভিল হাজার বাতি। ঝড় উঠেছে বাউল বাঁকা, আজকে হলো সাথী, সাত মহলা স্বপ্নপুরে নিভিল হাজার বাতি। ঝড় উঠেছে, ঝড় উঠেছে, ঝড় উঠেছে। আমার এই না বলো খারাপজাদা ছেলেটাকে মেরে একবারে হাত পা ভেঙে দিয়েছে। হায় 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 হায়, ওই হারামজাদা তুই কি করেছিস ওই সখীরে? কিন্তু করলি বাবা, থুতে তো তোকে মেলেছিলাম। ঠিক করিনি বাবা, সে যে চাকে মেরেছিলাম। হ্যাঁ রামজাদা, তোকে চোখ দিয়ে মারতে বলেছে ওই সখীকে। লাউ ঠেলা, তুমি তো বললে তোর মেয়ে কিন্তু গড় করে নেবো কালাম, তাই তুমি চোখ মেরে ওই মেয়ে জোগাড় করতে গেছিলে। তোকে জুতো পাটা করা উচিত। শোন, তো কি আই লাভ ইউ বলেছিলাম। আই লাভ ইউ কেন? হ্যাঁ, তোকে কে আই লাভ ইউ বলেছে? কে? আমি? ও হ্যাঁ, না না, আমি ও তুমি তো বললে। তোকে জুতো পাটা করা উচিত। শোন, একটা মেয়ে তোকে চোর বললো আর তুই মুখ বুঝে চলে আলি। পাঁচটা কোথাকার মুখ মুখে তোলে তো কে বলছিল? আমি না। তোকে না, তোকে জুতো পাটা করা উচিত। শোন, শুধু তোর বলতে কেন বাবা? আমি না, তোর হলো রাখতা। চোখ হারামজাদা। হ্যাঁ, ফের যদি তুই ওই সখীকে দিকে এরকম করেছিস, এবার জুতো পাটা করবো হচ্ছে। মধু, কি আমাকে তুলে বার্তা বললো বলো তো বাবা? কি বললো? মধু, তুতে এত মুখে তুতে করে বললো। কি বললো? ফের যদি পালাল মেয়েদের ভিতরে লাগি তো মেরা বাবা নাম বলিয়ে দেবো তোর বার্তা। এই মধু বাড়ির এত বড় সাহস, এই গুয়েরাম গাইন অপমান, জেলে খাটাবো, পুলিশে দেবো, 50 ডাকবো। আগে ওই বেটা মধু বাউরিকে কেন? এই দেখুন, দেখুন বড়বাবু, দেখুন এই আমার এই না বলো খাবার ছেলেটাকে মেরে একেবারে হাত পা কুটি ভাটা করে দিয়েছে। কেন? ওই যে সত্য চক্রবর্তীর মেয়ে সখী, ওর দিকে শুধু একবার তেরা চোখে চেয়েছিল। আপনি বলুন, ওরকম ডবকা, ওরকম সুন্দর মেয়ে ওই ডবকা শরীর থেকে কোনো ছেলে কি ঠিক থাকতে পারে? বড় বাবা বোকারা বাবু, সখীকে তোর পছন্দ? ডবকা মালকে কার না পছন্দ? পছন্দ কিনা বল না। শোন, খুব পছন্দ, আমার বাপেরও পছন্দ। একদম ঠ্যাংতেলে চুপ হারামজাদা।
যুদ্ধ বেড়া করা উচিত সব। ফের যদি ওই মেয়েটা গরম করিস, সতীর সঙ্গেই তোমার বিয়ে দেবো। যাও। কেমন করে বলবো? যেমন করে সত্য চক্রবর্তী আমার ভাই সুজনের সঙ্গে সতীর বিয়ে দিতে চায়, ঠিক তেমনি করে। একটু পায়ের ধরন দিলে বাবু। এর কথা শুনে শুয়োরটা একবারে খুশিতে ডগমগে। তার ডগমগ হবো না। আমি বলুন বাবা হয় আজ পর্যন্ত না, তুমি আজ পর্যন্ত বিয়ে দিতে পারলে না। শুধু মুখে বড় বড় লেখতা কত রঙ্গ দেখবি গুয়ে ডাব তোলাতে ঠ্যাং তোলা শিয়ে বড় বাবু ভর্তি করে বাবার কাজ করলো। তাই মধু গেলে না দু চার কথা বলবেন আপনি। হ্যাঁ আচ্ছা শোনো, মধুকে তুমি অঞ্চল অফিসে রেখে নিয়ে এসো। মধু নিজেই এসেছে অভিযোগ জানাতে। এই হাই দাদা কোথায় ঢুকছে? কার বিরুদ্ধে অভিযোগ? এই মূর্তিমান গুইরম আর বোকারামের বিরুদ্ধে। চুপ কর সোরের বাচ্চা। একটা নিরীহ ছেলেকে মেরে মাথা ফাটিয়ে হাত পা ভেঙে দিয়ে আবার তুই সাধু সাজার চেষ্টা করছিস। ওরে বাবা বাবা, আমি তুমি জল খাবে, আমি জল খাবো না, আমি জল খাবো। মুতে খারে সরে বাচ্চা। তাই খাই। বাবার ভাগ্য ভালো, তাই প্রাণটা নিয়ে পালিয়ে আসতে পেরেছে। বাবা আমি আরেকবার জল খাবো। তুই 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 মুতে খাগা। যা 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 যা। তাহলে মুহূর্তে পেয়েছে পালিয়ে যাই তাহলে। যা যা যা। তোর তোর সাহস তো কম নাই। এই এই বড় সামনে কেমন গুন্ডাগিরি আরম্ভ করেছিস? এই গরিব খেটে খাওয়া মানুষের সাহস সবসময় একটু বেশি হয়, কারণ আমাদের হারাবারও কিছু নাই আর পাওয়ারও কোনো প্রত্যাশা নাই। দেখছেন বড়বাবু, দেখছেন আপনার সামনে কিরম গুন্ডাগিরি শুরু করেছে। অন্যায় অসভ্যতার প্রতিবাদ করা যদি গন্ডাগিরি হয়, তবে সেই গন্ডাগিরি করে বুঝিয়ে দেবো এই মধু বাউরি মরে যায়নি, অন্যায়ের প্রতিবাদ করতেছে জানে। এই বিজনে চৌধুরী যদি থানায় খবর দেয় তোর কি অবস্থা হবে তুই জানিস মধু বাউরে? ওসব থানা পুলিশের ভয় দেখিয়ে কোনো লাভ হবে না বিজন চৌধুরী। গরিব খেটে খাওয়া মানুষ সর্বহারার দল খেপা নেগরের মতো ছুটি খুঁজে বেড়াচ্ছে তোমাদের মতো মানুষ রূপী জানোয়ারদের। মধু গায়ে মা বোনদের প্রতি অত্যাচার আচরণ দেখলি তারা তোমাদের ছিঁড়ে ছিঁড়ে খাবে। তাই বলছি সাবধান, সাবধান প্রধান, সাবধান গৌরম। দ্বিতীয় দিন তোমার এই অন্যায় দেখলে আর সখীর সঙ্গে আত্মবেদন করলে এই মধু বাউরি কিন্তু ছেড়ে কথা বলবে না। কি করবে? ঠ্যাংটা ভেঙে হাতে ধরিয়ে দেব। আরে যা যা সালা বাউরির বাচ্চা, আমার এরে ছাড়াই থাকবে। পারিস তোর বগনা সামলা। সুরের বাচ্চা মধু বাউরে, তোকে আমি উচিত শিক্ষা দেব, উচিত শিক্ষা দিয়ে বুঝিয়ে দেব। এই বিজয় চৌধুরী নাই বুঝিয়ে দেবো বাবু। তুই তুই শয়তান বিজয় চৌধুরীকে এবার দেখবে। তুই দেবতা দেখেছিস, এবার দানব দেখবে। রঙ্গ দেখবি গুলে এক বুক যন্ত্রণা বুকে নিয়ে। বলেছেন এর লগ্নে না বিয়ে হলে আর বিয়ে হবে না। এদিকে বর এখনো আসেনি, কাকে পাঠিয়ে সংবাদ নেই কেন বর আসছে না, কেন এত বিলম্ব হচ্ছে। ওর আর আসবে না, কে? পাখি উড়ে গেছে। মানে ছোট বাবু তোমাদেরকে কলা দেখিয়ে বিদেশ চলে গেছে। না না না, এ হতে পারে না। সখী ওরে অভাগী মা আমার, আমাদের আমাদের আশার সূর্য
অন্ধকারে ঢেকে গেছে মমতা, পড়ার আসবে না। এ হতে পারে না, এ কখনো হতে পারে না। সুজন কখনো এত বড় বেইমানি করতে পারে না। আরে মা পারে, আমাদের মতো গরিবের সঙ্গে ওরা সব সময় বিশ্বাসঘাতকতা করতে পারে। সৌরভ, মা, আমি উল্কার বেগে উদ্ভ্রান্তের মতো ছুটে গিয়েছিলাম চৌধুরী বাড়িতে। চৌধুরী বাবুকে আমি জিজ্ঞাসা করলাম, এখনো বর আসছে না কেন, লগ্ন যে বয়ে যায়। চৌধুরী বাবু দয়া করে তাড়াতাড়ি সুজনকে পাঠিয়ে দিন। আমার কথার উত্তরে চৌধুরী বাবু আমাকে কি বললো জানো মা? বললো আমার ভাইয়ের সঙ্গে মেয়ের বিয়ে দিতে চাওয়া আর বামুন হয়ে চাঁদ ধরতে যাওয়া দুই সমান। শুধু চৌধুরী বাবুতে গিয়ে দেখলাম বসেছে বিজন চৌধুরীর মদের আসর। সেখানে বিয়ের কোনো নাম গন্ধই নেই। না না, তাহলে কি হবে? কি হবে সৌরভ? আমার সখীরকে বিয়ে হবে না, আমার সখীকে লগ্ন ভ্রষ্ট হবে। কেন হবে? আমি সব ব্যবস্থাই করে এসেছি। ব্যবস্থা করে এসছো মানে? এই তোমার পণ্ডিতের লগ্ন ব্যবস্থা না হয় সেই ব্যবস্থাই করে এসেছি। বাবা বোকারাম, এই তো বাবা। এই নেকা, বিয়ে করতে এসে কি করতে হবে জানো না? যা যা ওই বিয়ের ফিরি থেকে বল। এসবের মানেটা কি? মানে আমার এই বোকারামের সঙ্গে তোমার বোনের বিয়ে দিলে মেয়েটা আর লগ্ন ব্যবস্থা হয় না। বড় দুঃখী, বড় দুঃখী মেয়েটা। সৌরভ ছাড় বাবা, ছেড়ে দে, ছেড়ে দে। লাগছে বাবা আমার বউ কোথাকে? বউ 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 চুপ করে শুনে মাত্র এইদিকে আমার জান নিয়ে টাউটারি সালা বউকে বল করছে। শুনে যা শয়তান, আমার বোন গলায় কলসি বেঁধে জলে ডুবে মরবে, তবু তোর ওই খ্যাপা ছেলের গলায় মারা দেবে না। লগ্নভ্রষ্ট হওয়ার হাত থেকে বাঁচতে চাইবে না। কি হয়েছে বাবু? বিয়ের আসরে বিষাদের সুর বেজে উঠেছে হঠাৎ আসা এক দমকা বাতাসে আমাদের আশার প্রদীপ নিভে গেছে মধু। আমার সখীর সর্বনাশ হয়ে গেছে, আমার সখীর সর্বনাশ হয়ে গেছে মধু। ওই বড় লোকের ছেলে সুজন আমার বোন সখীকে ঠকিয়ে পালিয়ে গেছে। শয়তান গুইরাম, ওই শয়তানটা আমাদের কাটা খাইতে নুনের ছিটে দিতে এসেছে। এই খ্যাপা ছেলেটাকে বোর সাজিয়ে নিয়ে এসেছে সখীকে লগ্ন ভ্রষ্ট হবার হাত থেকে বাঁচাতে। সৌরভ থাম বাবা থাম। তার মানে এই ঘটনাটা পূর্ব পরিকল্পিত। বল বল শয়তান, সুজন কোথায়? লাল খেলা এই সুজন কোথায় আমি কি করে জানবো? হতিয়ার শয়তান, সুজন কোথায় না বললে তোর জিজ্ঞাসা না ছিঁড়া ফেলবো। তাহলে তোদের এই বাপ বেটাকে সারা রাত এই খুঁটিতে বেঁধে রাখবো। নিতাই, ভোলা, কার্তিক, এদিকে আয়। বটে এই তোদের এত বড় সাহস, এই বিয়ের গান কাটবো, মানহানির মামলা করবো, পুলিশে দেবো, জেল খাটাবো।
বোকারাম, এই বেটা বোকারাম, চল মারা ছিঁড়ে দা, ঘর চল। কি হবে মধু, কি হবে? আমার লক্ষ্যে, আমার সখে, আমার সখে কি তাহলে লগ্ন বসতে হবে? এই শুভ লগ্নে তোমাদের সকলের সামনে আত্মহত্যা করে আমি তোমাদের সকলকে কলঙ্ক আর গ্লানির হাত থেকে বাঁচিয়ে যাব মা। সুখী না, তোকে আমি মরতে দেব না। কি দিয়ে তুই আমাকে বাঁচিয়ে রাখবি ছোট? কি দিয়ে আমাকে বাঁচিয়ে রাখবি? আমার এই কলঙ্ক থেকে আমি কি করে মুক্তি পাবো? কে বলে তুই লগ্নভ্রষ্টা? কি চাও তুমি ভগবান? এই সত্য চক্রবর্তীর মেয়ে লগ্নভ্রষ্টা হও? না না, তার আগে আমি আমার মেয়ের গলা। দাঁড়ান কাকাবাবু, যদি জাতের বিচার না করেন, আমাকে সন্তান বলে মেনে নিতে পারেন, তাহলে সখীকে আমি বিয়ে করতে রাজি আছি। মধু, মধু, সখী যদি অমর না থাকে, মেয়েকে আমার হাতে সম্প্রদান করতে পারে। মধু, মধু, তুমি আমার সখীকে, আমার সখীকে। মধু, তুমি আজ আমার কি যে উপকার করলে তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তুচ্ছ জাতপাতের ভেদাভেদ ভুলে এই সখীকে আমি তোমার হাতে তুলে দিলাম। ওরে তোরা কি কোথায় আছিস? শাক বাজা, হলুদে আমার পার্বতীর মিলন হবে। যাও মমতা। তোরা শাক বাজা উলুদে, তোরা শাক বাজা উলুদে, শুভক্ষণে রোদে, আজকে আমার লক্ষ্মী মেয়ের বিয়ে। ওরে আজকে আমার লক্ষ্মী মেয়ের বিয়ে। তোরা শাক বাজা উলুদে, তোরা শাক বাজা উলুদে, শুভক্ষণে রোদে, আজকে আমার লক্ষ্মী মেয়ের বিয়ে। ওরে আজকে আমার লক্ষ্মী মেয়ের বিয়ে। তোরা শাক বাজা উলুদে, তোরা শাক বাজা উলুদে, তোরা শাক বাজা উলুদে। গোল, পৃথিবীটা গোল বলে আবার ঘুরতে ঘুরতে আপনার কাছে চলে এসেছি। ইউ নটি বয়, সত্যি তুমি খুব মজার কথা বলতে পারো রাকেশ। মজা না থাকলে জীবনটাই যে মজে যাবে পিয়ালি। তাই বুঝি? তাই এখানে এসে আবার আমাদের প্রেমটাকে ঝালিয়ে নিলাম। তোমার স্মৃতির সিঁদুরটা মুছে ফেললে বোঝাই যাবে না তোমার বিয়ে হয়েছিল। সত্যি বলছো? হ্যাঁ, ইয়েস। এখনো তোমার নাইস ফিগার যে কোনো পুরুষ মানুষেরই লোভ লাগতে পারে। তোমার লোভ লাগছে নাকি? লাগাটাই স্বাভাবিক। যে কোনো বুকের সামনে এক ঠোকা মিষ্টি রসালো আঙুর যদি ঝুলে থাকে, কার না লোভ লাগে পিয়ালি? এই তোমার যদি লোভ লাগে তাহলে ব্যর্থ শেয়ার না হয়ে একবার চেষ্টা করে তো দেখতে পারো। না হলে বলবে আঙুরের গুচ্ছ নাগালে বাইরে চলে গেলে বলবে আঙুর ফলটা। এই বেশি কি বলি, যখন বলি তুমি আমার সব, তোমার আকাশ, তোমার বাতাস, পাখির কলরব। বেশি কি বলি, যখন বলি তুমি আমার সব, তোমার আকাশ, তোমার বাতাস, পাখির কলরব। তুমি আমার আশা, আমি তোমার ভালোবাসা। আশা আশা আশা, ভালোবাসা ভালোবাসা। বেশি কি বলি, যখন বলি
তুমি আমার সব, তোমার একা, তোমার ব্যথা পাখির কলর, তুমি আমার আশা, আমি তোমার ভালোবাসা, আশা আশা আশা, ভালোবাসা ভালোবাসা, আশা আশা আশা, ভালোবাসা 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 ভালোবাসা। ও পিয়ালি, তোমার এই রূপ, তোমার এই হাসি মাঝে মাঝে আমাকে পাগল করে দেয়। ওদের চিন্তা আমাকে পাগল করে দেয়। কাদের চিন্তা? আমার মা বাবা ভাই বোনের চিন্তা। হোপলেস। এখন পর্যন্ত আমি জানতে না তোমার কথাবার্তা। কিন্তু কিন্তু আজ আমার বোনের বিয়ে, আর আমি কি না শ্বশুর বাড়িতে লুকিয়ে আছো বোনের বিয়ে টাকা দেওয়ার ভয়ে? না, সমস্ত খরচ আমি দিতে চেয়েছিলাম, কিন্তু এই পিয়ালি বেঁচে গেলে। এই পিয়ালিকে বিয়ে করছে বলে তুমি এই যাত্রায় না বেঁচে গেলে। মদের কি স্বাদ তা আমি জানতাম, কিন্তু রাকেশ তোমাকে মদ খাইয়ে বিবেক বুদ্ধিহীন এক জানোয়ার বানাতে চাইছে। দাদা, কিন্তু তুমি তো দুগ্ধবস্ত শিশু নও, তুমি বুদ্ধিমান শিক্ষিত এক সজ্জন পরিবারের সুযোগ্য সন্তান। তুমি কি করে মা বাবার দেওয়া অমৃত ত্যাগ করে স্কাউন্ডারের দেওয়া গরল মুখে তুলে নিলে? আমি এখন আসছি পিয়ালি, পরে কোনো একদিন নয়। দাঁড়াও, কোন অধিকারে তুমি এই বাড়িতে ঢুকেছো? আমি কোন অধিকারে তুমি পিয়ালির সঙ্গে মেলামেশা শুরু করো? আমি বন্ধুত্বের অধিকারে। চাপ কাপিটা চামড়া তুলে দেবো। মনে রাখি, স্বাধীনতা স্বেচ্ছাচারিতা এক নয়। দাদা, ছি গৌরব, তুমি কি মানুষ? একমাত্র বোনের বিয়ের রাতে তুমি তোমার কর্তব্যকে অবহেলা করে সামান্য ভদ্রতাকে দূরে সরিয়ে শ্বশুর বাড়িতে এসে মদকে ফুর্তি করবে, এ আমি ভাবতে পারিনি। আমিও ভাবতে পারিনি আমার মেয়েকে তার নিজের বাড়িতে এসে চোখে জল ফেলতে হবে। চোখে জলটাই তুমি শুধু দেখলে বাবা, ওদের অন্যায় আচরণটা তুমি দেখলে না। এমন অন্যায় একদিন করেছে পেলাইনি। দেবতার মতো শ্বশুর শাশুড়িকে অবজ্ঞা করে, একমাত্র ননদের বিয়েকে উপেক্ষা করে বাপের বাড়িতে এসে স্বেচ্ছাচারিতা সমুদ্রে খাচ্ছে। বাবা, আজ যদি তোমার অর্থ থাকতো, উপায় থাকতো, তাহলে দাদা এইভাবে আমাকে অপমান করতে পারতো না। আজ আমার কাছে শ্বশুর বাড়ি আর এই বাপের বাড়ি দুই সমান মনে হয়, যেন জমে বাড়ি। এই দাঁড়িয়ে আছো কেন? চলে এসো। এইসবের মানে কি নির্মল? অধিক ছেড়েও সন্তানের ক্ষতি করে, এটাই তার প্রকৃষ্ট উদাহরণ। থামো তুমি, ভুলে যাও না আমি তোমার বাবা। আমাকে অবজ্ঞা করে নিজের শিক্ষার চাই নাই বা করলে। বাবা, এই ভেবেছো তুমি চাকরি থেকে অবসর নিয়েছি বলে আমি কি অসহায় সম্বলহীন ভিখারি? ভিখারি আমি ভাবছি না বাবা, কিন্তু তোমার চাই মুঠো মুঠো অর্থ অবশ্যই নাবিজাত্য এত তাড়াতাড়ি কেন শেষ হয়ে গেল? সেই কোচ বিয়োগ তোমায় দেবো না। বাবা, মেয়েকে সংসার ভাঙার মন্ত্র না শিখে গড়ার মন্ত্র শেখালে সংসার হবে মন্দির, ব্যভিচার না শিখে সুআচার শেখালে সংসার হবে সুখের। তাই মেয়েকে মাথায় তুলে এই সমাজ সংসারে আর ক্ষতি দেখে এলো না বাবা, আর ক্ষতি দেখে এলো না। ভালো চাকরি করিস বলে তোর খুব অহংকার হয়েছে না? আরে রাখ তোর হাজার হাজার টাকা, এই বেনিবাদ মুখার্জি তা হতে দেবে না। আমি চললাম মেয়ের বাড়ি। ছেলে তো নয়, শত্রু শত্রু ঘর শত্রু। দুজন নীরব কোথায় সখী আমার, দাও বলে দাও বন্ধু সখী ঠিকানা তোমার। শত্রু, নিজের দাদা যে এত বড় ঘর শত্রু হতে পারে এ আমি কল্পনাও করতে পারিনি।
আমাকে মিথ্যে প্রলোভনে বাইরে পাঠিয়ে সখীকে আমার জীবন থেকে কেড়ে নিতে চায়, কিন্তু না, এই সুজনের বুক থেকে সখীকে কেউ কেড়ে নিতে পারবে না। আমার ভুলের কাজল মুছে আমি আবার সখীর জীবনে ফুল হয়ে ফুটতে চাই। সখী, সখী, সখী মরে গেছে। না, আমার সখী মরতে পারে না। এই সুজনকে ছেড়ে সখী মরতে পারে না। তবে মনে করো হারিয়ে গেছে। কে কে তুমি? অবগুণ্ঠনে মুখ ঢেকে সেই চেনা সুর, চেনা ভাষা, তবে তবে কি তুমি আমার হারিয়ে যাওয়া সখী? খবরদার, স্বার্থপর মিথ্যাবাদী পুরুষ, আমাকে তুমি স্পর্শ করবে না। আমাকে স্পর্শ করার অধিকার তোমার নেই। তুমি বলো বলো স্বার্থপর মিথ্যাবাদী পুরুষ, আর কত কত মেয়েকে তুমি কাঁদিয়েছো, আর কত মেয়ের চোখের জলে নষ্ট করে দিয়েছো তাদের পবিত্র ভালোবাসা। সখী, সখী, তুমি বিশ্বাস করো। বিশ্বাস না, ও নামে তুমি আর ডেকো না। আমার সুখের সংসারে তুমি আগুন জ্বালাতে এসো না। আমার দেবতার মতো স্বামীর কাছে আমাকে তুমি কলঙ্কিনী সাজিও না। সখী, কলঙ্কিনী সাজিও না। আমি তোমার কাছে আসবো না সখী, তবে যাওয়ার আগে তোমার কাছে একটা অনুরোধ করে যাই। তুমি সুখে আছো তো? হ্যাঁ, আমি খুব সুখে আছি। আমি আমি খুব শান্তিতে আছি। স্বামী আমার দেবতা, সংসার আমার দেবালয়, তাই সেই সুখের দেবালয়ে তুমি কোনোদিন অশান্তির আগুন জ্বালতে এসো না। আমার দেবতার মতো স্বামীর কাছে আমাকে তুমি কলঙ্কিনী সাজিও না। সখী, সখী, সুজন বাবুর কাছে তুমি আমাকে এত ছোট করে দিও না। মধু, আমি জানি এই চাঁদেরও কলঙ্ক আছে, কিন্তু আমার সখীতে কোনো কলঙ্ক নেই। মধু, আমার স্বামী। কিন্তু তুমি তুমি কিরকম মেয়ে বলো তো? সুজন বাবু আজ আমাদের অতিথি, অতিথিকে বাড়ির ভিতরে না নিয়ে গিয়ে বাইরে দাঁড় করিয়ে রেখেছো। ধন্যবাদ, ধন্যবাদ মধু, তোমার উদার মানসিকতার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু কিন্তু এও কি সম্ভব? হ্যাঁ, এটাই সম্ভব, কারণ তেলে আর জলে যেমন মেছে না, তেমনি ধনী আর গরিবে কখনো বিয়ে হয় না। সখী, না, আমার শেষ কথা শুনে যাও স্বার্থপর মিথ্যাবাদী ধনী দুলাল। দ্বিতীয় দিন আমার স্বামীর বাড়িতে এসে আমাকে আমাকে আমার স্বামীর সামনে তুমি আমাকে কখনো অভিশাপে সাজিও না। আমার স্বামীর চোখে আমাকে তুমি ছোট করো না। যদি কোনো দিন তুমি এই বাড়িতে এসে আসো, তাহলে কিন্তু আমার স্বামীর অতিথি বলে তুমি ক্ষমা পাবে না। আমি তোমার মুখে ছিটিয়ে দেবো ঘৃণা চুক্কার, এ আমার দৃঢ় অঙ্গীকার, এ আমার শাখা সিঁদুরের দিব্যি। মনে রেখো স্বার্থপর মিথ্যাবাদী পুরুষ, মেয়েরা এমন তরল পদার্থ, যখন যে পাত্রে থাকে সেই পাত্রের আঘাত ধারণ করতে পারে। আমাকে ভুল বুঝবেন না সুজন বাবু, সখীকে বিয়ে করবো এরকম অনেক স্বপ্ন আমার কোনোদিনই ছিল না, কিন্তু সেদিনের পরিস্থিতি আমাকে বিয়ে করতে বাধ্য করেছে। সেদিন সখীকে বিয়ে না করলে সখী লগ্ন ভ্রষ্টা হতো। আমি সব শুনেছি ভাই, কিন্তু যখন শুনেছি তখন আমার সব শেষ হয়ে গেছে। আমার ভোরের শিউলে একটা একটা করে মাটিতে ঝরে ফেলেছে। তুমি প্রকৃত মানুষের কাজ করেছো। একটা কুমারী মেয়েকে তার আত্মগ্লানির হাত থেকে তুমি তাকে উদ্ধার করেছো। কিন্তু আমি অপেক্ষা করব, সারা জীবন আমি অপেক্ষা করব আমাদের পরজন্মের মিলনের আশা। অপেক্ষা করবে। সৌরভ, তুই কি করলি? বেশ করেছি। সুজন বাবুকে মেরে তুই ঠিক কাজ করিয়েছি। নো নো মাই বয়, ছোট বাবুকে মেরে তুমি ঠিক কাজ করোনি। ওর কোনো দোষ নেই। কোনো দোষ নেই? না,
সব দোষ ওই বিজন চৌধুরীর আর ওই কুখোর বেটা গুইরামের। কি বলছিস? হ্যাঁ গো হ্যাঁ, আমি সব জানি, আমি সব শুনেছি। হ্যাঁ সৌরভ, এই পাগলা যা বলছে সব ঠিক কথা বলছে। ওই বিজন চৌধুরী চক্রান্ত করে সুজন বাবুকে বিদেশে পাঠিয়ে দিয়েছিল ব্যবসার কাজে। কিন্তু কিন্তু মনে ছিল কাল নামের চক্রান্ত। সৌরভ, আমি না হয় মিথ্যাবাদী, স্বার্থপর, কিন্তু তুই তো একজন বিখ্যাত ফুটবল প্লেয়ার। পারলি না বন্ধু ওদের মিথ্যের বানানো বলটা নিজের মুখ দিয়ে আগলে রাখতে? সুজন, তুই আমাকে ক্ষমা কর ভাই। আমি সব কিছু না জেনে না বুঝে তোকে মেরেছি। তুই আমাকে ক্ষমা কর। না বন্ধু না, তুই ঠিক কাজ করেছিস। আমি সখীর বিশ্বাস রাখতে পারিনি, তাই আর সমস্ত অবিশ্বাসের বোঝা আমি মাথায় তুলে নিয়েছি। সুজন, কিন্তু এর জন্য আমার কারোর কাছে কোনো দুঃখ নেই, কোনো অভিযোগ নেই। শুধু ভগবানের কাছে প্রার্থনা করে বলে যাই, ভগবান তুমি মধু আর সখীর দাম্পত্য জীবন যেন মধুময় করে দিও ঠাকুর, মধুময় করে দিও। সুজন, যেতে দাও ওকে আর তোমরা পিছু দেখো না গো। ওই যে আজকের দেবদাস সারা জীবন পার্বতীর জন্য অপেক্ষা করবে, তো ভালোবাসার অমর্যাদা করে পবিত্র প্রেমের সমাধি হতে দেবে না গো, পবিত্র প্রেমের সমাধি হতে দেবে না। না বুঝে সুজন বাবুকে বেঁধে তুই ঠিক কাজ করলি না মধু। আমি না হয় ভুল করেছি, কিন্তু ওই বিজন চৌধুরী সে কি ঠিক কাজ করেছে? এই সমাজ ব্যবস্থা কি ঠিক কাজ করেছে? সৌরভ, না, করেনি। যারা তো আমার মতো অসংখ্য বেকার যুবকের হাত দিয়ে গড়ে তুলেছে স্বপ্নবহলা ইমারত, যারা সখীর মতো হাজার হাজার বেকার যুবতীর যৌবন নিয়ে খেলা করছে, যারা প্রতিনিয়ত লাথি মেরে গুড়িয়ে দিচ্ছে এই সুশৃঙ্খলিত সমাজ ব্যবস্থা, যারা শুনতে পায় না গরিবের কান্না, যারা দেখতে পায় না অসহায় নারীর চোখের জল, সেই সমস্ত ধনীর দোলাল সমাজের মাথার মনে অঞ্চল প্রধানদের কাছে আজ থেকে আর কোনো আবেদন নিবেদন নয়, আর কোনো অনুগ্রহ ভিক্ষা নয়। এবার হাজার হাজার মেহনতি মানুষের সংগ্রামী শক্তির আঘাতে লাথি মেরে ভেঙে গুড়িয়ে দিতে হবে ওদের তৈরি ওই কারাগার, যে কারাগারের মধ্যে লুকিয়ে কাঁদছে কুসুমপুরের হাজার হাজার নরনারী। চিৎকার করে বিদ্রোহী কবির ভাষায় বলতে হবে, কারা রইল কপাট ভেঙে ফেলে পর দিল পানে রক্ত জমাট শিকলে পূজা পাশার বেদি পড়িল তরুণ নিশার বাজা তোর প্রলয় বিশাল ধ্বংস নিশা পুরুষ প্রাচীন বেদি। কারা রইল কপাট ভেঙে ফেলে পর দিল পানে রক্ত জমাট শিকলে পূজার পাশার বেদি পড়িল তরুণ নিশার বাজা তোর প্রলয় বিশাল ধ্বংস নিশা পুরুষ প্রাচীন বেদি। কারা রইল কপাট গাজনের বাজনা বাজা কে মালিক দেশে রাজা, গাজনের বাজনা বাজা কে মালিক দেশে রাজা, যাই সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে হা 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 পাই যে হাসি ভগবান পড়বে ফাঁসি সর্বনাশী শিকাইয়ের সত্য কেড়ে। তারা বাবা ভেঙে ফেলে দিল মানে রক্ত জমাট শিকলে পুজো পাশান বেদি। তারা রইল বাবা ভেঙে ফেলে দিল মানে রক্ত জমাট শিকলে পুজো পাশান বেদি। আজ আমি বুঝেছি মাথা
গরম করে কোনো লাভ হবে না। কেউ তোর পাশে আসবে না, কেউ তোর সঙ্গে থাকবে না। এরা লাথি খাবে, ভিক্ষা চাইবে, তবু মাথা তুলে প্রতিবাদ করবে না। প্রতিবাদ। সে আর কেউ নয় স্যার, সে হলো সত্য চক্রবর্তীর ছোট ছেলে সৌরভ চক্রবর্তী। সত্য চক্রবর্তীর মতো এক হকারের ছেলে যে বিজয়বাবুর বিরুদ্ধে ও বিদ্রোহী ওঠে, তাকে আমি বিদ্যায় আগুনে পুড়িয়ে মারব না স্যার, সৌরভকে মারা অত সহজ নয়। কেন? সৌরভ একজন নামকরা ফুটবল প্লেয়ার। শরীরে তার যেমন দৈত্যের মতো ক্ষমতা, তেমনি ক্ষিপ্রতায় সে যেন এক অদম্য বাজ পাখি। আর রাখো তোমার ওই বাজ পাখি, ওই বাজ পাখিকে আমি সূচতে পরিণত করব। আর হ্যাঁ, তুমি বিজয় বাবুকে বলে দেবে তিনি যেন চিন্তা না করে। ঠিক আছে স্যার, আমি তাই বলবো। আরে সেই সঙ্গে আমার আসল কথাটা কিন্তু হলো না। আসল কথাটা ঠিক স্যার বুঝতে পারলাম না। হরে কৃষ্ণ হরে হরে, এসো মা লক্ষ্মী আমার ঘরে। ও ব্যাপারে আমাকে কিছু বলতে হবে না স্যার, মা লক্ষ্মী ঠিক সময় আপনার পকেটে মানে আপনার ঘরে ঢুকে যাবে। আমি এখন আছি স্যার, নমস্কার। আমার ভয়ে এই সমাজে সব সৈন্য সামন্ত সব পথে ঢুকে পড়ে। সৌরভটা মাত্র একটা ছাড় পোকা, ওকে টিপে মারতে আমার সময় লাগবে 1 মিনিট। मुझे मचाए साहब, मुझे मचाए। क्या होचे सेठ जी? हाय हाय, सत्यानाश हो गया साहब, सत्यानाश हो गया। ওই সত্য চক্রবর্তী কা ছোটলের কা একদল গুন্ডা নিয়ে আমার বৃদ্ধাশ্রমে হামলা করলো। এখন বৃদ্ধাশ্রম বন্ধ হলে আমি বিলকুল মরিয়া যাবো সাহেব। আবার সেই সৌরভ সালারা তো সাহস হলো কি করে? জি হ্যাঁ স্যার, বেটা বলে কি না বৃদ্ধাশ্রম তৈরি করা যাবে না। কেন দেখিস তোর ওই ভিখারি বাপটাকে যেন বৃদ্ধাশ্রমে না দিতে হয়। লেকিন এখন আমার বৃদ্ধাশ্রমে কি হবে সাহেব? আমি 1 করোড় রুপিয়া খরচ করেছি, আরো 1 রুপিয়া খরচ করতে হবে সেটি। মতলব আরে আর 1 লাখ টাকা লাগবে। লেকিন আমি তো আপনাকে 1 লাখ টাকা দিয়েছে। আরে বুঝতেই তো পারছে, অপরিব হলে টাকা আগে দিতে হয়, কাজেই আরো 1 লাখ টাকা লাগবে। বলেন কি সাহেব? ফের 1 লাখ একটু কম করেন সাহেব। না না না, ও হবে না। এই নিন সাহেব, তুরন্ত একটা ব্যবস্থা করেন। হ্যাঁ আপনি যান, আমি 5 মিনিটের মধ্যে আমি ফোর্স পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা সাহেব, নমস্তে। সিপাই স্যার, তুমি তাড়াতাড়ি ফোর্স রেডি করো। কেন স্যার? বৃদ্ধাশ্রমে যেতে হবে, তারপর যেতে হবে বিজয়বাবুর বাড়ি, অ্যারেস্ট করতে হবে সৌরভকে, আরে বন্ধ করতে হবে তার প্রতিবাদ। অঞ্চল প্রধান বিজন চৌধুরী প্রতিবাদ করবে এই কুসুমপুরের জনগণ। ওরা বোধহয় জানে না বিজন চৌধুরীর কাছে ওরা একটা ভেড়ার পাল, ভেড়ার পালকে চাবুক মেরে কিভাবে বসে রাখতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে। কিন্তু এটা বোধহয় আপনার জানা নাই যে আপনার সব চাল বেচাল হয়ে গেছে। বাছা বোকারাম বিয়ে করতে গিয়ে কাঁদতে কাঁদতে ঘরে ফিরে এলো। আমার কোনো দোষ নেই বাবু, আপনার কথা মতো বোকারামকে বর সাজিয়ে একবারই রেডি করিয়ে নিয়ে গেছি, কিন্তু ওই শালা মধু ওই ডবকা মালটাকে
চিনিয়ারের মতো ছাই মেরে তুলে নিয়ে আমার ওই ভোটার মেরে মারা ভাতে ছাই দেবে। আমি ঘন ঘোরই বুঝতে পারিনি বড়বাবু। উদারতা, মহানুভবতা, মর্যাদা দৌড়ে ছোট মগ মধু বাউরিকে আমি কিছুতেই এগিয়ে যেতে দেব না। যে কোনো প্রকারে ওর গতি আমাকে রোধ করতেই হবে। তোরের বাচ্চা মধু বাউরিকে আমি উচিত শিক্ষা দিয়ে বুঝিয়ে দেব, যাতে সারা জীবন মাথা তুলে দাঁড়াতে না পারে। এই এটা সেই সত্য চক্রবর্তীর বেটা। ও সৌরভ, এখানে কি চাই? কিসের কৈফিয়ত? মিথ্যা প্রবঞ্চনা। প্রবঞ্চনা? কেন আমার বংশকে মিথ্যা শ্বাস দিয়ে তার স্বপ্নের সমাধি দিলেন? কেন একটা অসহায় গরিবের মেয়েকে ঠেলে দিলেন পাপের পঙ্কে লাবর্তে? কেন একজন কন্যা দাসগ্রস্ত পিতার সঙ্গে করলেন চরম বিশ্বাসঘাতক? হুঁশিয়ার বিজন চৌধুরী, তোমার ওই ধমকানিতেই সৌরভ ভয় করে না। তোমার অন্যায় জুলুম আর মিথ্যা প্রবঞ্চনার জবাব দিতে আজ আমার মতো হাজার হাজার বেকার যুবক আমার পিছনে দাঁড়িয়েছে। তাদের সর্বশক্তির উপর ভর করে তোমার অন্যায়ের বিরুদ্ধে মৃত্যু ভয়কে জয় করে তারা প্রতিবাদ জানাচ্ছে। যদি প্রাণে বাঁচতে চাও এখান থেকে চলে যাবো। যদি না যায় তুমি কি করবে বিজন চৌধুরী? চাবুক মারবে? প্রয়োজন হবে তাই করব। কিন্তু মনের অঞ্চল প্রধান চাবুকের গোড়াটা এখন আমার হাতে। সৌরভ, তোকে আমি ছাড়বো না রে সৌরভ। সৌরভ আজ মৃত্যুকে ভয় করে না। আর একটা বাজে কথা যদি তুই উচ্চারণ করিস তাহলে তোর এই জেলটাকে আমি এঁকে নেব। মনে রাখিস, সৌরভ আজ প্রাণের মায়া করে না। ওদের মতো শয়তানদের মেরে তবে সে আজ মরবে। সৌরভের কুসুম কোমল হৃদয় তোমাদের বুকের আঘাতে আজ পাথর হয়ে গেছে। চারিদিকে তার মনুষ্যত্বকে গলা টিপে খুন করেছ তোমরা। সেই সৌরভ আজ তোমাদের মারবে। হ্যাঁ, মারবে, তবে মরবে। সৌরভ, হাজার হাজার শ্রমিকের মেহনতের অর্থ লুট করে হাজার হাজার গরিব চাষির মাথায় পা দিয়ে সরকারি তহবিলের টাকা তছরূপ করে অহংকার আর প্রাচুর্য দিয়ে যে কাঁচের স্বর্গে বসে তোমরা মানুষকে কুকুরের সঙ্গে তুলনা করো, তোমাদের সেই কাঁচের স্বর্গ আমি ভেঙে গুড়িয়ে দেব। তোমাদের মতো শয়তানের বুকের রক্তে আমি মুছে দেব আমার বোনের যত কলঙ্ক, যত কালিমা। কার মেলবে না সালা কুত্তা কে औलाद फेंक फेंक दे जाको नहीं तो कुत्ता माफी गुली করে মারবো সালা।
ধরে মাঠে অনেক গোল করেছে। আজকে হাতের জোরে ওদের মতো 5 টাকা শয়তানদের সাইজটা করে বুঝিয়ে দেবে। সে করি কিন্তু ভীতু না। দেখুন দেখুন দারোগা বাবু, নিজের চোখে দেখুন ভদ্রলোকের বাড়িতে দিনে দুপুরে কেমন ডাকাতি করতে এসেছি। সালা কুত্তা কি औलाद, এই তেজের সঙ্গে টক্কর। আজ সালাকে মার মার কে আসামি মরে গেলে আমার চাকরিটা যে চলে যাবে। আমি যখন এসে গেছি তোদের কোনো চিন্তাই নেই। ওকে আমি এমন কেস দেবো, সালার বাপের নাম ভরিয়ে দেবো। দারোগা বাবু, এই সিলাই আমার কুলাপাড়া চক্র। ওকে স্যার। দেখবেন এই শুয়োরের বাচ্চা যেন 6 মাসের আগে কিছুতেই ছাড়া না পায়। আপনাকে বলতে হবে বিজয় বাবু, শালাকে এমন কেস আমি দেবো একেবারে শালা লেজে গোবরে করে দেবো। ডাকাতি, খুন, ধর্ষণ, শালা যত কেস আছে শালা মদ পর্যন্ত করে, সব কেস দিয়ে ওরে বাপের 12টা বাজিয়ে দেবো। সে ভাই বলছি ওই বিজন চৌধুরী, আজ আমি যাচ্ছি। চলো দারোগা বাবু। প্রাণে ধর, না না ধরে প্রাণ এলো। বিজয় চৌধুরীর 1 শটে সৌরভ চলে গেল মাঠের বাইরে। মিথ্যা কেস দিয়ে ওই শুয়োরের বাচ্চাকে জেলে পাঠাতে হবে, আর সেখান থেকে যেন ওই শুয়োরের বাচ্চা ফিরে আসতে না পারে। মনে রাখো, একটা শত্রু গেছে কিন্তু এখনো একজন আছে। সুন্দরবনের না, কুসুমপুরে মধু, চক ভাঙা মধু। মধু? ইয়েস, যে মধু ভেসে দিয়েছে আমার ডাবর চক, যে মধু সখীকে উদ্ধার করা হয়েছে। মুহা না, ওই চোখওয়ালা হরিণী সখীকে মধু ভোগ করে আমি কিছুতেই সুখে সংসার করতে দেব না। চোখের জলে বুক বসাবে বন্ধু। হাসলে যে মিষ্টি করে প্রেমে ঝরে দু চোখ ভরে, হাসলে যে মিষ্টি করে প্রেম ঝরে দু চোখ ভরে, ছিল যা মনের আশা দিলে আজ সত্যি করে। জানি না কিভাবে এলো মুখে প্রেম মনে রে,
চাই বলো। ননসেন্স, সারা দিয়ে আসতে পারিস না। ভুল হয়ে গেছে বাবা। আর ন্যাকামো করতে হবে না, এখান থেকে প্লেটগুলো নিয়ে বিদায় হও। আর শোনো শোনো, আমার বাপি না ছাদে আছে, ওখানে দয়া করে গরম গরম চিকেন আর ফিশ ফ্রাই দিয়ে এসো। যাও। আজ আমার কিন্তু তারা আছে পিয়ালি, এক্ষুনি চলে যেতে হবে। না, তোমার না খেয়েই চলে যাবে তুমি? অন্য একদিন নয়। না 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 না, তুমি আমাদের আজ গেস্ট, তোমাকে না খেয়ে আমি কিছুতেই ছাড়বো না রাকেশ। পিয়ালি, না, অন্যদিন নয়, চলো আমার রুমে চলো, বেশি সময় লাগবে না। আমি তোমাকে মনের স্বাদ মিটিয়ে খাইয়ে তবে ছাড়বো। এসো, অন্য টিব্বা। Come on! ওকে ওকে মাই সুইটহার্ট, তাই চল। ঘরের লক্ষ্মীর এই অলক্ষ্মী রূপ দেখে রাখে তুমি এবার মৃত্যু দিলে না কেন? এই যে আমি দেখতে পারি না, নরক যন্ত্রণা আমি সইতেও পারি না। পারি না বললে হবে না মমতা, এখন অনেক কিছু শিখতে হবে, অনেক কিছু সইতে হবে। আর তা যদি না পারো, ছেলের ভাত তোমার চিরকালের জন্যে বন্ধ। এই অসত্যার ভাত খাচ্ছে নাকে শুকিয়ে মনে বলো, ওগো তুমি আমাকে এখান থেকে একটু মুক্ত হয় নিয়ে চলো। এই নরক আমি সহ্য করতে পারছি না, আমার যে দম বন্ধ হয়ে আসছে, আমার যে দম। কোথায় তোমাকে নিয়ে যাব মমতা? আজ আমি বৃদ্ধ কর্মণ্য স্থবির এক জড় পদার্থ। জড় পদার্থকে দিয়ে যে কাজ পাওয়া যায় তোমাদের কাছ থেকে সেটাও আশা করা যায় না। বড় খোকা, বাবা কখন একটা চিকেন খেতে চেয়েছেন, সেটা দেওয়ারও সময় হলো না তোমাদের। না রে খোকা, চিকেন আমার চাই না, আমার আমার ডাল ভাত হলেই হবে। তোমাকে নয়, তোমাকে নয়, বাবা মানে আই মিন আমার শ্বশুর মশাই খেতে চেয়েছেন। খোকা, এটা আমার জানা ছিল না যে শ্বশুর আজ বাবা হয়েছে, আর বাবা হয়েছে চাকর। থামো, সব সময় সেন্টিমেন্টাল কথা বললে কাজ হয় না। আজ এটা আমার কাজের বাড়ি, তাই দয়া করে সিনি ক্রিয়েট করে আর লোক জানাজানি করো না। গৌরব, ওরে তুই কি আমার সেই গৌরব যার বিয়ের আগে হৃদয় অগাধ ভক্তি গভীর শ্রদ্ধা, যে ছেলে বলেছিল যে বউ আমার মা বাবাকে অবহেলা করবে সেই বউকে নিয়ে আর যেই সংসার করো, এই গৌরব করবে না। ওরে ওরে তুই কি আমার সেই গৌরব? থামো, তোমরা যে এত বেঈমান তা আমার জানা ছিল না। সত্যি করে বলো তো, কি অবহেলা করেছে আমার বউ? বলি খেতে দিচ্ছে না নাকি পড়তে দিচ্ছে না? গৌরব, বলো, আমি তুমি তার পরিষ্কার জানিয়ে রাখছি, যার সৌভাগ্যে তোমরা সুখের মুখ দেখেছো তাকে যদি সহ্য করতে না পারো, তোমরা ওই বাড়ি ছেড়ে বেরিয়ে যাও। আর এই সংসারের ভাত যদি খেতে হয়, আমার বউ যা বলবে তোমাদেরকে তাই শুনতে হবে। বারে আমার শিক্ষিত ছেলে, এই না হলে উপযুক্ত সন্তান। ছেলে আমাদের এতই সুখে রেখেছে যে সুখ একেবারে সারা দিলের মতো গড়িয়ে পড়ছে। ওগো তুমি দুঃখ করো না গো, তুমি দুঃখ করো না, আমাদের কপাল খারাপ, নইলে দুঃখের পর সুখ এসো, তাকে আমাদের সইল না, তুমি বলতে পারো। ঝড় আসছে মমতা, এই সময় ভয়ঙ্কর ঝড়ের সংকেত শুনতে পাচ্ছি। প্রবল সমুদ্রে প্রবল গর্জনে সেগে আসছে। মনে হয় সব কিছু ভেঙে সে তুচলাচ করে দিয়ে যাবে। তুমি চুপ করো, তুমি অধৈর্য হয়ে পড়ো। কাকে বলবে, কাকে বোঝাবে তোমার মনের ব্যথা? কত আশা নিয়ে আমরা ছেলেদের মানুষ করেছি, সেই ছেলের আমরা বিয়ে দিয়েছি। আশা, হায় রে মানুষের আশা,
মমতা, আমরা নিরাশার সমুদ্রে আশার জাল ফেলেছি, তাই তো আমাদের আশার চালিয়ে উঠে এসেছে রাশি রাশি বঞ্চনা, রাশি। যে ছিল আপন যে কেন বুঝি না, কি করে হয়ে যাই দু চোখে আধার নামে এ কথা ভেবে মানুষ আজ বড় স্বার্থপর। যে ছিল আপন যে কেন বুঝি না, কি করে হয়ে যাই দু চোখে আধার নামে এ কথা ভেবে মানুষ আজ বড় স্বার্থপর। বুকেতে নেমে আসে শুধু হাহাকার, হারিয়ে গেল আজ সব অধিকার। বুকেতে নেমে আসে শুধু হাহাকার, হারিয়ে গেল আজ সব অধিকার। একই খেলা বিধাতা তোমার, একই খেলা বিধাতা তোমার। যে ছিল আপন যে কেন বুঝি না, কি করে হয়ে যাই মানুষ আজ বড় স্বার্থপর। মানুষ বড় না না, এই যুগে সংসারের আশা করতে নেই, যে যত বেশি আশা করবে তাকে তত বেশি দুঃখ পেতে হবে। শোনো শোনো পৃথিবীর সমস্ত মা বাবারা শোনো, তোমরা তোমরা না খেয়ে তোমাদের সন্তানদের খাইও না, তোমরা না ঘুমিয়ে তোমাদের সন্তানদের ঘুম পারিও না। ওরা ওরা সব শিশু সন্তান, ওরা সব অকৃতজ্ঞ, ওরা সব বেঈমান, ওরা সব বেঈমান। কিন্তু মা কি পারে একটা সন্তান, যে সন্তানকে পৃথিবীতে আনতে কি অসহ্য নরক যন্ত্রণা, মা কি বলতে পারে একটা শিশুর কান্না? সেই শিশু ব্যথা বেদনায় মায়ের এই বুক ভরে মা কোনোদিন তার সন্তানকে সন্তান ভাবতে পারে না, সন্তানকে সন্তান ভাবতে পারে না, পারে না, বাবা পারে না, পারে না। আমি ভাবতে পারছি না বিনা নিমন্ত্রণে বাড়িতে এলি কোন সাহসে। সৌরভ, একদিন আমি না তোর বাল্য বন্ধু ছিলাম, ভাগ্যের পড়িয়াছে আজ আমি হয়েছি তোর ভগ্নিপথ। অতএব এ বাড়িতে আসতে আমাকে নিমন্ত্রণের প্রয়োজন হয় না। একটা ছোট লোক বাউরি সম্প্রদায়ের ছেলেকে আমি এই চক্রবর্তী বাড়ির জামাই বলে মানি না। সৌরভ, কৌশলে আমার বোনকে বিয়ে করে সুযোগের সদ ব্যবহার করেছিস। ব্রাহ্মণ বাড়ির মান সম্মান। এ তুই কি বলছিস গৌরব? যা সত্য তাই বলছি। আশা করি এরপর এখানে দাঁড়িয়ে থেকে আমার এই উৎসবের দিন টাকার মাটি করে দিবি না। সৌরভ, গৌরব, আর কিছু বলার আছে? হ্যাঁ, কিছুদিন ধরে আমার শরীরটা ভালো যাচ্ছে না, রুজি রোজগার একদম হচ্ছে না। যদি অনুগ্রহ করে কিছু টাকা রোজগার করতে যদি না পারবি, আগা বাড়িয়ে বিয়ে করেছিলি কেন? আজ দুদিন আমরা উপবাসী, পয়সার অভাবে ডাক্তার দেখাতে পারছি না। দয়া করে যদি কিছু টাকা। তোকে আর আমি একটা টাকাও সাহায্য করতে পারবো না। কোনো বেজাত কোজাদের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। যে পুরুষ স্ত্রীর ভরণ পোষণ দিতে পারে না, তার গলায় দড়ি দিয়ে মরা উচিত।